আজকে স্মরণ সভার সভাপতিত্ব করবেন কমরেড আদর্শন দেবন। পুষ্পার্ঘ অর্পণ করুন কমরেড মানিক দে। পার্টি মহকুমার সম্পাদক সুভাষ দে, সিআইটি রাজ্য কমিটির সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর প্রসাদ দত্ত, কৃষক সভার রাজ্য নেতৃত্ব কমরেড নারায়ণ দেব, কমরেড মধুসূদন দাস, সিআইটি রাজ্য নেত্রী কমরেড পাঁচালী ভট্টাচার্য, কমরেড জয়া বর্মন, কমরেড মণিকা দত্ত রায়, সিপিআইএম রানীবাজার উত্তর লোকাল কমিটির সম্পাদক কমরেড সম্রাট ভট্টাচার্য, রানীবাজার লোকাল সম্পাদক সুনির্মল দাস, জিরানিয়া মহকুমা কমিটি সিপিআইএম সম্পাদক সদস্যগণ, কমরেড চুনিলাল সাহার পুত্র কমরেড চয়ন সাহা, জিরানিয়া মহকুমা এলাকার সিপিএম লোকাল কমিটির সম্পাদকগণ, সিআইটি রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন পুষ্পার্ঘ অর্পণ করার জন্য অনুরোধ করছি। রানীর বাজার এলাকাটা পরিচিত স্কুলে বামপন্থী মনোভাবাপন্ন ছাত্ররা কিছুটা কাজ সেখানে শুরু করেন। সাথে শিক্ষক ছিলেন এই বিদ্যামন্দির স্কুলের। তারা একটা বামপন্থী গণতান্ত্রিক চিন্তা ভাবনায় ছাত্রদের উদ্বুদ্ধ করা এবং এই এলাকায় একটা প্রভাব বিস্তারে ভূমিকা পালন করেছিলেন। এবং এই ভূমিকা পালন করার পর আমরা যখন দেখলাম যে ত্রিপুরা রাজ্যে ৭৮ সালে ৫ই জানুয়ারি এখানে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হলো, তারপর সারা ত্রিপুরা রাজ্যে যে সময়টাতে আমাদের ত্রিপুরা রাজ্যে বামপন্থী আন্দোলন সংগ্রাম একটা পর্যায়ে আসে, এখানে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়, সে সময়টাতে আমাদের ত্রিপুরা রাজ্যে পার্টি সদস্য খুব বেশি সংখ্যায় ছিলেন না, ৪,০০০-এর নিচে আমাদের পার্টি সদস্য ছিলেন সেই সময়টাতে। কিন্তু মানুষের জন্যে কাজ করা, মানুষকে ভালোবাসা, মানুষের সাথে সম্পর্ক রক্ষা করা, এই যে আমাদের পার্টি সদস্য এবং সমর্থকরা করতেন, তার ফলে ত্রিপুরা রাজ্যে যে সংগঠন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষে গড়ে তোলা সম্ভব হয়েছিল, তার ফলেই ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়। এবং এই বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার পর আমাদের রাজ্যে আপনারা দেখেছেন যে অনেক অনেক মানুষ যারা আমাদের সাথে ছিলেন না এক সময়ে, তারা ধীরে ধীরে আমাদের চিন্তা ভাবনা আদর্শের প্রতি অনুরাগী হয়ে আমাদের সাথে আসেন। এবং আপনারা শুনেছেন এই সব প্রস্তাবে যে ১৯৮৫ সালে রানীর বাজার এলাকায় আরও বেশ কিছু যুববন্ধু তারা আমাদের পার্টির প্রতি আকৃষ্ট হন এবং কমরেড চুনিলাল সাহা আমাদের পার্টিতে আসেন ১৯৮৫ সালে। তারপর থেকে ওই সময়ে চুনিলাল সাহার সাথে পরিচয় না থাকলেও পরবর্তী সময়ে তিনি যখন শ্রমিক আন্দোলনে কাজ করা শুরু করেন এবং সিআইটিউর
সম্পাদকের দায়িত্বে বৃত হন, সেই সময় থেকে কমরেড চুনিলাল সাহার সাথে একটা নিয়মিত যোগাযোগ রাখার সুযোগ হয়েছিল আমাদের। এবং তখন দেখেছি ওনাকে, যে এই যে দেখেছেন, আপনারা শুনেছেন যে গ্র্যাজুয়েশনের পর তিনি তার অর্থনৈতিক সমস্যার জন্যে একটি চাল কলে হিসাব রক্ষকের কাজ করতেন রানীর বাজারে। তো এর পরবর্তী সময়ে তিনি যখন এই শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করার কাজ শুরু করেন, মানুষের মধ্যে রানীর বাজার এলাকায় পার্টিকে প্রতিষ্ঠা করার কাজ শুরু করেন, সেই সময় থেকেই দেখেছি ওনাকে যে অত্যন্ত সহজ সরল, মানুষের সাথে মেলার একটা অপূর্ব ক্ষমতা তার ছিল। এবং এই সুবাদে মানুষের কাছে রানীর বাজারের মতো এলাকায় বামফ্রন্ট সরকার ত্রিপুরা রাজ্যে আসলে পরও রানীর বাজার এলাকায় কিন্তু বামপন্থী আন্দোলন খুব ভালোভাবে শক্তিশালী হয়ে উঠেছিল, ঘটনা তা নয়। তা সত্ত্বেও সেখানকার যে নগর পরিষদের নির্বাচন হয়েছে, নোটিফাইড এরিয়া কমিটির নগর পরিষদের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে বামপন্থীরা জয়ী হয়েছেন এবং চুনিলাল সাহা সেই টিমটাকে নেতৃত্ব দিয়েছেন। এবং এই জায়গাটাতে তিনি নগর পরিষদের চেয়ারম্যান, নোটিফাইড এরিয়ার চেয়ারম্যান হয়েছেন, পরবর্তী সময়ে নগর পরিষদের দুবার চেয়ারম্যান হয়েছেন এবং পরবর্তী আরেকটা সময় ভাইস চেয়ারম্যান হয়েছেন তৃতীয়বার। তো এটা ওনার যে অবদান, মানুষের জন্যে, মানুষের প্রতি যে অবদান, মানুষকে সংগঠিত করার যে ক্ষমতা, সহজ সরলভাবে সকল মানুষকে সংগঠিত করার ক্ষমতা, শ্রমজীবী মানুষকে আরও বেশি কাছে নিয়ে আসার ক্ষমতা, এর ফলেই কিন্তু এটা সম্ভব হয়েছিল। এবং এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে যখন আমরা কমরেড চুনিলাল সাহাকে হারিয়েছি, তিনি বিভিন্ন সময় আক্রান্ত হয়েছেন, আপনারা শুনেছেন, আজকে ওনার অভাব তো পূরণ হওয়ার নয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে উনি এই যে ওনার ছেলে যে কথাটা বলে গেল, যে ওনার যে একটা আকাঙ্ক্ষা ছিল যে রাজ্যে একটা ভালো জিনিস বা ভালো একটা পরিবেশ পরিস্থিতি তিনি দেখতে চেয়েছিলেন, একটা ভালো সরকার তিনি দেখতে চেয়েছিলেন, তার জন্যে আমাদের সকলকে কমরেড চুনিলাল সাহাদের মনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার জন্যে আমাদের প্রত্যেককেই পরিশ্রম করতে হবে। ঐকান্তিকতা নিয়ে, একাগ্রতা নিয়ে, মানুষের সাথে মিলে মিশে আমাদের কাজকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে কমরেড চুনিলাল সাহার যে অপূর্ণ আশা, সেই আশাকে আমরা বাস্তবায়িত করতে পারবো। এই আশা বিশ্বাস রেখে আপনাদের সকলকে আবারও নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ। নিবেদন করে কয়েকটি বিষয় আমি শুধু আপনাদের সামনে আলোচনা করছি। রানীবাজার ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলন যদি কোনো ইতিহাস লিখতে হয়, রানীবাজারকে বাদ দিয়ে লেখা যাবে না। এটা ঠিক যে 60-এর দশকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে এখানে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে অন্যান্য সংগঠনগুলো গড়ে উঠেছিল। ছাত্র আন্দোলনের সঙ্গে ওই সময়ই এখানে শ্রমিকদের মধ্যে সংগঠন, যেটা রিক্সা শ্রমিক এবং মিল শ্রমিক, এখানে রাইস মিল ছিল 60টা মতো রাইস মিল। সারা ত্রিপুরাজ্যের সাধারণত ধান যেটা চাউলে রূপান্তরিত করতেন, এই ধান কলগুলো এখানেই ছিল এবং এখান থেকে এটা গোটা ত্রিপুরাজ্য বাজারটাকে নিয়ন্ত্রণ করা হতো। এই শ্রমিকদের মধ্যেও সংগঠন আমাদের গড়ে ওঠে। 60-এর দশকের শেষ দিকে এখানে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের একটা অংশ যারা ছিলেন, তারা অন্যান্য জায়গা থেকে এখানে এসে নেতৃত্ব দিতেন। যার যার বাড়িঘরে যখন ফিরে যায়, একটা শূন্যতা তৈরি হয়। একটা অনভিপ্রেত ঘটনা রানীবাজার বিদ্যামন্দির স্কুলে ঘটার পর ওই জায়গাতে সন্ত্রাসটা চরম আকার নেয় এবং বিশেষ করে যারা বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত বা গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদের একটা ভালো অংশকে তখন মারপিট, ভাঙচুর এই অবস্থার মধ্যে পড়তে হয়। এবং আমাদের বিদ্যামন্দিরে যারা শিক্ষক ছিলেন, তারাও সেখানে স্কুল ত্যাগ করতে বাধ্য হয়। এই পরিস্থিতি তৈরি হয়েছিল
এর মধ্যে একটা বড় সময় গিয়েছে, যে সময়ের মধ্যে আরও 1-2টা সেখানে খুন হয়ে গেছে, এবং স্বাভাবিক আইন শৃঙ্খলা যেটা, এটা ছিল না রানীবাজারে। মারামারি, রক্তারক্তি, এই ধরনের একটা পরিবেশ 70-এর দশক থেকেই এটা ছিল। এখানে যাতে কোনো অবস্থাতেই আমাদের কমিউনিস্ট পার্টির সংগঠন না করা যায়, আর যাতে তৈরি না করা যায়, এবং এর জন্য একটা অংশ যারা ছিলেন, বিশেষ করে মিল মালিকরা একটা সময় এখানকার রাজনীতিটাকে কন্ট্রোল করতেন, এখানকার সমস্ত কিছুকে তারা কন্ট্রোল করতেন, এবং তার সঙ্গে ছিলেন ড্রাই ফিশ যারা ব্যবসা করতেন, এরকম কয়েকজন বড় আড়তদারও ছিলেন। তাদের সম্মিলিতভাবেই রানীবাজারটাকে কন্ট্রোল করার চেষ্টা তারা করতেন। এবং এই যে অবস্থাটা, এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের বামফ্রন্ট সরকার তৈরি হওয়ার পর চেষ্টা হয় যে কীভাবে এই অবস্থা থেকে বেরিয়ে আসা যায়। শুনছিলেন আপনারা, আস্তে আস্তে যখন নতুন করে আবার সেখানে আন্দোলনের বিকাশ ঘটতে শুরু হয়েছে, তখন গিয়ে 1980 সালে দাঙ্গার পর যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, ওটা জিরানিয়া মহকুমা, এখন যেটা জিরানিয়া মহকুমা, এটাকে আগে সদর পূর্বাঞ্চল বলা হতো, এই মহকুমা। ওই অবস্থাটা থেকে কাটিয়ে বেরিয়ে আসার পর নতুন করে সেখানে আমরা লক্ষ্য করছি যুবকদের মধ্যে একটা অংশ আমাদের দিকে আসতে শুরু করেন। ঠিক এইভাবেই 1985 সালে লক্ষ্য করে গেল যে চুনিলাল সাহা এবং তার সঙ্গে একটা গ্রুপ ছিল, এবং এখন যিনি আগরতলা শহরে বিজনেসম্যান ছিল, এখন আছেনও, অসুস্থ যদিও তিনি, স্বপন পাল, এবং 1-2জন মিল মালিক, সূর্যনাথ সহ বেশ কয়েকজন মিল মালিক, তারা একটা গ্রুপ, সংখ্যাটা বেশ ছিল তখন প্রায় 100-র কাছাকাছি। এই বিরাট একটা গ্রুপ, তারা কংগ্রেস দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বামপন্থী আন্দোলনের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে। এটা ঠিক যে এই যে ঝাঁকুনিটা দিলেন, এই ঝাঁকুনিটা কংগ্রেসকে ধীরে ধীরে রানীবাজার দুর্বল করতে সুবিধা হয়ে গেছে, এবং আস্তে আস্তে করে নতুন নতুন মানুষ সেখানে আমাদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে শুরু করেছেন। ধীরে ধীরে এই যে সন্ত্রাসটা ছিল, সেই সন্ত্রাসটাকে মোকাবেলা করেই আমাদের তারা বেরিয়ে এসেছেন। তাদের সঙ্গেই একটা গ্রুপ বেঁধে এসেছিলেন, একটা পরিবার, এটা ভালো নাম ছিল না, সুধাংশু শাহ, এমনিতে বলতেন কাইতাসা, তার ছেলে এখানে আছে, এক ভাই এখানে, স্বপন সহ তার সঙ্গে যুক্ত ছিল। সে সন্ত্রাসবাদীর হাতে আমাদের কোবরাখামার যে চকবস্তা আছে, কোবরাখামার সঙ্গে চকবস্তাকে ইটভাটার মধ্যে তাকে গুলি করে মারা হয়, এবং এরা চুনিশার সঙ্গে একটা গ্রুপ বেঁধে তখন এসেছিল। এবং এদের মধ্যে একটা জিনিস লক্ষ্য করে গেছে, যে গ্রুপটা এসেছিল সেই গ্রুপের মধ্যে তার প্রভাব যেমন পড়েছে, একটা সাহস তাদের মধ্যে ছিল, যে কোনো পরিস্থিতি মোকাবিলা করা, সামনে যাওয়া, কথা বলা, রুখে দাঁড়ানো, এই ধরনের একটা সাহস তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। এবং তার সঙ্গে গিয়ে মানুষের পাশে দাঁড়াও, মানুষের সঙ্গে সংযোগ তৈরি করো, এই ধরনের একটা ভূমিকা তাদের ছিল। এই ভূমিকাটার মধ্য দিয়ে রানীবাজারে একটা ভালো সংগঠন আমরা গড়ে তুলতে সক্ষম হয়েছিলাম। এটা পর্যায়ক্রমে লক্ষ্য করা গেল 1988 সালের নির্বাচনে গিয়ে রানীবাজারে দেখা গেল যে নির্বাচনী ফলাফলের মধ্যে তার কিছু প্রতিফলনও ঘটেছে, আমাদের শক্তিটা আরও বেশি আমরা সংহত করতে পেরেছি। এবং 88 থেকে 93 আবার নতুন করে সেখানে সন্ত্রাস করা হয়েছিল, যাতে এই যে আমাদের যে ব্যক্তিটা বাড়ছে, আমাদের যে সংগঠনটা বাড়ছে, যা বিকাশটা ঘটছে, এই বিকাশটাকে আটকিয়ে দেওয়ার জন্য সেখানে আবার নতুন করে সন্ত্রাসটাকে সেখানে বাড়িয়ে তোলা হয়েছিল। এবং এখানেই রানীবাজারের মধ্যে আসামপাড়া, এখানে অধিকাংশ আমাদের মুড়ি ভাজা শ্রমিক, একটা ভালো অংশ যারা আগরতলা শহরে মুড়ি সরবরাহ করতেন, এই আসামপাড়ার মধ্যে একদিকে মিল শ্রমিকরা যেমন আক্রান্ত হয়েছেন, আসামপাড়ার মধ্যে যারা আমাদের মুড়ি ভাজা শ্রমিক, তাদের মধ্যে একটা অংশ আক্রান্ত হয়েছেন। এবং এই অবস্থার মধ্যে কিন্তু সংগঠনটাকে একবারে দুর্বল করতে পারেনি, এবং পরে গিয়ে 93 পরে গিয়ে পরিস্থিতিটা মন নেয়, এবং এখানে আমরা একটা দারুণ সংগঠন তৈরি করতে সক্ষম হই, এবং একটা সংগঠন শক্তিও তৈরি হয়।
লক্ষ্য করা গেছে যেটা রানীবাজারে এই আন্দোলন যখন চলে, লড়াই যখন চলে, সেই লড়াইয়ের মধ্য দিয়ে এই নগর পঞ্চায়েত যখন তৈরি হয়, নগর পঞ্চায়েতটা মূলত জোট সরকারের সময় তারা তৈরি করেন। তাদের একটা আভ্যন্তরীণ সমস্যা ছিল এই ওখানে প্রার্থী টার্থী ইত্যাদি নিয়ে, এবং কংগ্রেস দলের মধ্যে সেটা ছিল। এই আভ্যন্তরীণ সমস্যার সমাধান করার জন্য রানীবাজার যেহেতু একটা মিল মালিক এবং প্রচুর মিল এখানে আছে, একটা শিল্প এলাকা, সেটা বিবেচনা রেখে হয়তো বা তারা সেখানে একদিকে আভ্যন্তরীণ সমস্যাটা সমাধান করা এবং একদিকে এই সেখানে এটাকে নগর পঞ্চায়েত হিসেবে ঘোষণা করলেন, নোটিফাইড এরিয়া হিসেবে ঘোষণা করে গোপাল নাথকে সেখানে তার চেয়ারম্যান করা হয়, নোটিফাইড চেয়ারম্যান কমিটির চেয়ারম্যান করা হয়, নোটিফাইড এরিয়া যে কমিটি তার চেয়ারম্যান করা হয়। এবং উনি চেয়ারম্যান হওয়ার পর কিছু কাজ হয়, এবং এটাকে কেন্দ্র করেও কিন্তু সেখানে তাদের দুই ভাই, একজন ছিলেন নেপালবাবু, তিনিও কংগ্রেস করতেন, পরবর্তী সময় তিনি সিপিএম এসেছেন, গোপালবাবুও কংগ্রেস করতেন। তাদের দুই ভাইয়ের মধ্যে এটা নিয়ে সাংঘাতিক একটা প্রতিদ্বন্দ্বিতা হয়, নিজেদের মধ্যেও অনেক সময় খুব খারাপ জায়গায় চলে যায় রানীবাজার পরিস্থিতিটা। এবং এরপরে গিয়ে নেপালনাথ আমাদের সঙ্গে চলে আসেন, গোপালবাবুর যে ছোটো ভাই নেপালনাথ আমাদের সঙ্গে আসেন। এবং আমরা যখন 1993 সালে এই রাজ্যে যখন তৃতীয় বামফ্রন্ট সরকার ক্ষমতা আসে, তখন গিয়ে এই নোটিফাইডের চেয়ারম্যান প্রথম করা হয় চুনিলাল শাহকে। আমরা লক্ষ্য করলাম চুনি সাহা এখানে কাজ করতে গিয়ে, বিশেষ করে যারা, কারণ এটা কম্বিনেশনটা এরকম ছিল, একদিক দিয়ে শ্রমজীবী, আরেকদিক দিয়ে নিম্ন মধ্যবিত্ত, আর একটা উচ্চ মধ্যবিত্ত কিছু পরিবার ছিল। এবং এই উচ্চ মধ্যবিত্ত পরিবারগুলোর মধ্যে আমাদের প্রভাবটা বাড়তে শুরু করে। এবং নীল মালিকদেরও একটা অংশ দেরিতে হলেও তারা বুঝেছেন যে না, বামপন্থীরা তো খারাপ না, ওরা থাকলে তো ভালোই। এবং এদের মধ্যেও দেখা যাচ্ছে রাজনৈতিক পরিবর্তন ঘটতে শুরু করে। এবং চুনি সাহা এই নগরের যখন দায়িত্বপ্রাপ্ত ছিলেন, এই এলাকাটাকে তৈরি করা, এবং এখানে তো কিছুই ছিল না, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, স্কুল টুল ইত্যাদিকে তৈরি করার ক্ষেত্রে একটা ভূমিকা এবং তার অবদান সেখানে ছিল। যদিও এগুলো সরকারের সিদ্ধান্ত, কিন্তু বাস্তবায়িত করার ক্ষেত্রে নগরের একটা ভূমিকা থাকে, সেই ভূমিকা নগরে নিয়েছিলেন। এবং পরবর্তী সময়ে যখন এটা নগর পঞ্চায়েতের ইলেকটেড বডি হয়, তাকেই আমরা দায়িত্ব দেওয়া হয় পার্টির পক্ষ থেকে। এভাবে 3টা টার্ম তিনি কাজ চালিয়েছেন, ভালোই চালিয়েছেন যে সময় এই দায়িত্বটা ছিল নগরের। এবং তার সবচেয়ে বড় গুণাবলী ছিল যেটা, মানুষের কথা শুনতেন এবং মানুষের সঙ্গে শুনে সেখানে পজিটিভ দিক থেকে কিছু করা যায় কি না একটা চেষ্টা করতেন, এবং কোনো বিষয় থেকে সেটা দৃষ্টিতে নিয়ে আসতেন, সরকারি দৃষ্টিতে নিয়ে আসা, পার্টির দৃষ্টিতে নিয়ে আসা, এগুলিকে সমাধান করার ক্ষেত্রে একটা ভূমিকা ছিল। রানীবাজারের উন্নয়ন এবং অগ্রগতির ক্ষেত্রে যদি আমরা ভাবতে হয়, তাহলে নিশ্চয়ই তার ভূমিকাটাকে অস্বীকার করা যাবে না, এবং একটা স্বীকৃত ভূমিকা সেখানে ছিল। এই কমরেডটা তিনি যেমনি প্রশাসনের সঙ্গে যুক্ত থেকে যে কাজটা করে গেছেন, তেমনি আবার আমরা লক্ষ্য করেছি যে শ্রমিক আন্দোলনকে তৈরি করার ক্ষেত্রে, এখানে শ্রমজীবীদের মধ্যে সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে শ্রমিকদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক তার ছিল। এবং নিবিড় সম্পর্ক শব্দটা আমি এই কারণে ব্যবহার করলাম, এদের বাড়ি ঘরে যাওয়া, খবর নেওয়া, যোগাযোগ রক্ষা করা, তাদের কথা শোনা, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা ওর সঙ্গে ছিল, এবং সবার সঙ্গে একটা ভালো পরিচিতিও ছিল। এবং যেটা তার এই ব্যক্তিগত পরিচিতিটাই সাংগঠনিকভাবে আমরা সংগঠন তৈরি করার ক্ষেত্রে, CI2 সংগঠন তৈরি করার ক্ষেত্রে, পার্টি বিল্ড আপ করার ক্ষেত্রে, যেমন CI2 গণসংগঠন ক্ষেত্রে, সেখানেও ইউনিয়নগুলো তৈরি করার ক্ষেত্রে একটা ভূমিকা অবদান ছিল। বিশেষ করে রিক্সা শ্রমিক এবং মিল শ্রমিকদের মধ্যে একটা ভালো ভূমিকা কমরেড চুনিলাল শাহর ছিল। এখানে একটা ভালো সংখ্যক রিক্সা শ্রমিকও ছিলেন যারা আগরতলা শহরে এসে রিক্সা চালাতেন, এবং ওই এলাকাতেও তারা রিক্সা, দুই ধরনের, একটা হলো ঠেলা রিক্সা যেটা ওই মিল থেকে ধান নিয়ে যায় আবার নিয়ে আসে, এগুলোর কাজ করতেন। এগুলোর মধ্যে একটা ভালো সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা ছিল কমরেড চুনি শাহর। এবং এই কাজগুলো তিনি করার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে তার জনপ্রিয়তাটা ছিল, এটা শাসক দল ভালোভাবে মেনে নিতে পারেনি। আর বিশেষ করে শ্রেণী সংগঠন যেহেতু করে, আরও এটা স্বাভাবিক কারণে মেনে নিতে পারবে না। এবং তাদের আগে এই জোট আমলে যেমন সে আক্রান্ত হয়েছে, এই সরকার পরিবর্তন হওয়ার পর আমরা লক্ষ্য করলাম যে
যেটা আমরা ভাবতেই পারি না। কারণ এত বছর যিনি এই এলাকার উন্নয়ন অগ্রগতি মানুষের সঙ্গে একটা সম্পর্ক দিয়ে জেনারেলি নগরের চেয়ারম্যানের দায়িত্বে থাকা মানে তাকে তো আমরা বলি অনেক সময় যেমন পুরোর ক্ষেত্রে বুঝি পুরোপিতা এবং অন্য ধরনের অন্যতম অভিভাবক হিসেবে দেখে এই ধরনের সকল মানুষের কাছে। এবং সে কিন্তু কখনো পলিটিক্যালি কারোর সঙ্গে যে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিয়ে কোনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা বা কিছু করা এই ধরনের কোনো অভিযোগ কিন্তু ছিল না এবং তিনি করতেনও না। যেই দলই করতেন তাদের সঙ্গে কথা বলা, আলোচনা করা, সমস্যা দেখা এবং দায়িত্ব পালন করার ক্ষেত্রে দলের ঊর্ধ্বে উঠে কাজ করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল। এবং এই যে কাজটা করে তার শত্রু থাকার কথা, কিন্তু লক্ষ্য করা গেল সরকার পরিবর্তন হওয়ার পর এখন যে সরকার এই রাজ্যে চলছে বিজেপি ক্ষমতা আসার পর এবং তাকে কয়েকদিন পরেই তার উপরে গিয়ে সেখানে শারীরিকভাবে একটা আক্রমণ সংঘটিত করলেন, প্রকাশ্যে তাকে মারপিট করলেন। তো মানে চিন্তাই করে আমরা বিশেষ করে আমরা যারা পার্টি করি এখানে পার্টির নেতৃত্ব করি আমাদের ধারণার মধ্যে ছিল না কিন্তু তার উপরও এইভাবে শারীরিকভাবে আক্রমণটা নেমে আসবে করলেন। এরপরে একেবারে নিয়মিতভাবে বাড়িটার উপর আক্রমণ, থানার সঙ্গেই বাড়ি, থানার থেকে কত হবে 100 মিটার হবে না, আরও কম 50 মিটার হবে বড় জোর থানা এবং বাড়ির দূরত্ব। এবং বাড়িটার মধ্যে আসা যাওয়া কোনো মানে যে কোনো একটা কিছু হলেই তার বাড়ির মধ্যে ঢিল মারো, তাকে গালাগালি করো। এবং এর মধ্যে দাঁড়িয়েও কিন্তু সে বাড়ি ছাড়েননি, বাড়িতে ছিলেন এবং বাড়িতে থেকে কিন্তু করেছেন। আর এই যে কাজটা তার পারিবারিক অবস্থাটা ভালো ছিল না, কারণ চুনিশার বাবা চম্পকনগর, মান্দায়, জিরানিয়া, রানীবাজার এই সমস্ত জায়গাতে গিয়ে ওই অ্যালুমিনিয়ামের যে সমস্ত রান্নার সামগ্রী এই সামগ্রীগুলো বিক্রি করতেন। এটা আমরা একেবারে ছোটো থাকতেই দেখতাম এবং খুব পরিচিত ব্যক্তি কিন্তু এই বিক্রি করার ক্ষেত্রে চুনিশার বাবা, এটা দিয়ে তাদের পরিবারটা চলতো। বামফ্রন্ট সরকার ক্ষমতা আসার পর ওর ভাইয়ের একটা কর্মসংস্থান সুযোগ হয়েছে, তার ছেলেও পরে 10,330 পড়ে গেছে, যদিও চাকরি চলে গিয়েছে। এবং এছাড়া আর আলাদা কোনো অবলম্বন ছিল না। সে শুরু থেকে যে মানে রাইস মিলটার মধ্যে হিসাব লিখতেন এবং এখান থেকে একটা মাসোয়া টাকা পেতেন। যখন আমরা বললাম যে এটাকে ছেড়ে দাও এখন, কারণ পার্টির দায়িত্ব পড়েছে অনেকগুলো কাজ করতে, সে বললো যে ছাড়লে মালিক একটু রাগ করে এবং উনি বলেছে তুমি যাই পড়াও আমার হিসাবটা লিখে দিয়ে যাবে। এবং এই যে তার প্রতি যে একটা বিশ্বস্ততা বোধ এবং বিশেষ করে তাকে খুবই বিশ্বাস করতেন যে মিলটাতে সে কাজ করতো। এবং এটা দেখা গেল যে চেয়ারম্যান থাকাকালীন সকালবেলা গিয়ে কাজটা করে আসতেন, 1 ঘন্টার জন্য করে আসতেন চেয়ারম্যান থাকাকালীন, পরেও সেটা করতেন। এবং ওই দোকানটার মধ্যে রাইস মিলটার মধ্যে হিসাব রক্ষক হয়ে কাজ করতেন। আপনারা শুনছিলেন শোক প্রস্তাবের মধ্যে বলেছে যে এই কাজটা তিনি করতেন। এই যে কাজটা করতেন তার মিল মালিকটা আমি জিজ্ঞাসা করেছিলাম তা আপনি কি অন্য লোক আর পান না? একদিন এমনি বাইরে দেখা হয়েছে, উনিও পরে আমাদের সমর্থক হয়ে গিয়েছিলেন। জিজ্ঞাসা করেছিলাম যে আর অন্য লোক পান না, না পেলেও কী করে, কিন্তু সে তো সবটা জানে আমার, সে লিখে এবং তার সঙ্গে আমার অনেকটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে, পারিবারিক সম্পর্ক কারণ তাকে আমি ছাড়তে পারবো না, সে যদ্দূর পারে করবে, বাকিটা আমি সব মিলিয়ে দুজনে করে নেব। এই কাজটা তিনি করতেন। যে কাজের মধ্য দিয়ে যে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের যে সম্পর্কটা কতটুকু নিবিড় হয়, আমি প্রসঙ্গক্রমে এই কথাটা বললাম। এরপরও তাকে ছাড় দেয়নি, তারপরেও তাকে 2 বার দৈহিকভাবে নির্যাতন। লাস্ট যে নির্যাতনটা আপনার শোক প্রস্তাব শুনছিলেন, এটা কি একটা বোধ কমিটি সভা বসছে একটা বাড়িতে, কি অপরাধটা থাকতে পারে এখানে? এই মিটিংটার মধ্যে গিয়ে একেবারে মানে কাউকে রেহাই দিন, বয়স্ক থেকে শুরু করে যারা ছিলেন সবাইকে। ওকে তো এমন মার দিয়েছে এবং একজনের তো এখনও সে সুস্থভাবে দাঁড়াতে পারেনি। আমাদের জুহেব করতেন একটা ছেলে, সে এখনও ঠিকভাবে দাঁড়াতে পারেনি এবং প্রচণ্ডভাবে মারপিট করে সবাইকে বাড়ির ভিতর ঢুকে। এবং এই অবস্থা, এবং তখন সে নিজেও আক্রান্ত হয়েছিল। তার শারীরিক দিক থেকে একটা অসুবিধা তৈরি হয়েছিল, বাইরে গিয়ে চিকিৎসাও করেছিলেন। চিকিৎসকরা তাকে বলেছে সাবধানে থাকার জন্য, তখনই তাকে বলেছিল যে ওপেন বাইপাস সার্জারি করার জন্য, কিন্তু সে রাজি হয়নি। রাজি না হতে ওপেন বাইপাস সার্জারি করা যায়নি, স্টেন পরিয়ে দিয়েছিলেন। পরে গিয়ে দেখা গেল এটা কাজ হয়নি এবং সেই দিন উন্নত চিকিৎসার জন্য তারা একটা গ্রুপ বেঁধে কলকাতা যাবেন, সেখান থেকে তারা বাইরে গিয়ে চিকিৎসা করবেন। তারা আরও 3-4 জন আছে এবং অবজারভার পত্রিকার যে সম্পাদক সে সহ তারা একটা গ্রুপ, এই গ্রুপটা একসঙ্গে তারা যাবেন এবং সেইভাবে তারা টিকিট ইত্যাদি কেটেও ছিলেন। এবং সে শ্যুটটা পরে রেডি হয়েছে যাবে,
এমন সময় তার বুকে প্রচণ্ড পেইন হয়েছে এবং সঙ্গে সঙ্গে ঢলে পড়ে হাসপাতালে নেওয়ার পরেই তাকে মৃত ঘোষণা করা হয়। ওই দিনই 1:10 বোধ সম্ভবত ফ্লাইটটা ছিল, সকালবেলা সে মারা যায়। কাজে তার এই মৃত্যু নিশ্চয়ই আমরা সকলেই শোকাহত, এবং বিশেষ করে গণ আন্দোলন এবং আমাদের শ্রমিক আন্দোলন আর তার সঙ্গে পার্টিকে গঠন করার ক্ষেত্রে রানীবাজারে যাদের কয়েকজনের ভূমিকা আছে তার মধ্যে সেও একজন, তারও একটা অন্যতম ভূমিকা রানীবাজারে আছে এবং এই ভূমিকা তো অনস্বীকার্য। তার এই মৃত্যু ভীষণ ক্ষতি হয়ে গেছে। এখন রানীবাজারে যেটা চলছে তো মানে বর্বরের রাজত্ব বলা যায় একদম। এখানে কই কথা বলতে পারে না, কোনো আলোচনা, ইভেন তার মৃত্যুর দিনও আমরা লক্ষ্য করলাম যে সেই দিন যেভাবে উপস্থিতি মানুষকে কিন্তু ধমক দিয়ে বেশিক্ষণ আটকে রাখা যায় না। ভালো সংখ্যক মানুষ উপস্থিত হয়েছেন, তারা শোক প্রকাশ করেছেন। পরের দিন যখন মানিক দেখা গেল, পরে আমার কাছে ব্যাপারটা স্ট্রাইক করেছিল যে ব্যাপারটা কী, এবং দেখা গেল যে 1-2 ঠিক তারা শুনেছে কীভাবে যাবেন এবং গিয়ে থ্যাট করে দিয়েছে। এই অবস্থা মানে এখানে গিয়ে যেই পরিস্থিতি তৈরি করেছে যে এখানকার যে বিধায়ক যিনি মন্ত্রী, এবং তো মানে চিন্তাই করে তারা অকল্পনীয়। এই জোট আমলে এগুলো হয়নি, জোট আমলের চেয়ে অনেক অনেক গুণ বেশি এখন সন্ত্রাস সেখানে চলছে। এবং কিছু মানে লুম্পেনাতে রানীবাজার ছিল কিন্তু শান্তিপ্রিয়। একটা সময় কি বিশেষ করে তৃতীয় বামফ্রন্ট সরকার থেকে আমাদের গভর্নমেন্টের পিরিয়ডে এক বাক্যে মানুষ বলতেন, ব্যবসা বাণিজ্য যারা করতেন সকলে বলতেন যে রানীবাজার সবচেয়ে শান্তিপ্রিয় জায়গা, এখানে কোনো অশান্তি হয় না, এখানে এবং একটা সুস্থ সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। এই সুনামটা কিন্তু রানীবাজারে ছিল, আজকে সেটা নস্যাৎ হয়ে গেছে। এবং এই অবস্থার জন্য বিজেপি দেয়, বিজেপি চাইছে গায়ের জোরে এই অবস্থাটাকে টিকে রাখার জন্য। এবং তারা সেখানকার আমাদের যারা দলের কর্মী সমর্থক দরদি আছেন তাদের উপর বাড়িঘর ভাঙচুর, অত্যাচার, নিপীড়ন এগুলো চালিয়ে যাচ্ছে। আর তোলাবাজি তো অব্যাহত, একেবারে চূড়ান্ত পর্যায়ে গেছে তোলাবাজি। কিছু হলেই সেখানে তোলাবাজি, এইগুলো অবস্থা। বাড়িঘর থাকতে গেলেও তোলাবাজির টাকা দিতে হবে। এই অবস্থার পরও তারা কিন্তু আশ্বস্ত হতে পারছেন না, ভাবছে এখনও বোধ এখানে সিপিএমের যে সংগঠন, বামপন্থীদের যে সংগঠন, এই সংগঠনটা আছে, উপরে যাই হোক ভিতরে সবাই বামপন্থী রয়ে গেছে। এই কারণেই কিন্তু আক্রমণটাকে তারা কন্টিনিউ করছেন, এটা তাদের দুর্বলতা পরিচয়। এবং এই অবস্থার মধ্যে কমরেড চুনি শাহ প্রয়াত হয়েছে, এটা নিশ্চয়ই আমাদের ক্ষতি। বিশেষ করে যখন আমাদের রাজ্যে গোটা ভারতবর্ষে একটা ফেসিবাদী শক্তি সরকারে আছে, গত কয়েকদিন তো আমরা যা লক্ষ্য করছি ডিকটেটরশিপ, একবারে একতন্ত্রী মনোভাব নিয়ে যা খুশি তা করব, যেমনি খুশি সেভাবে চলবো, কারো কোনো বাধা মানব না, কারো কোনো কথা শুনবো না, মানুষের কোনো মূল্য দিতে রাজি না, এই ধরনের অহংকারী মনোভাব নিয়ে বিজেপি দল কেন্দ্রে এবং রাজ্যে শাসন ক্ষমতা চালাচ্ছেন। এবং এখানে মানুষের কণ্ঠরোধ করেই তারা ক্ষান্ত হননি, এবং যেই অত্যাচার এবং নিপীড়ন তারা চালাচ্ছেন এটার বিরুদ্ধে আমরা মানুষের কাছে যেতে হবে, বোঝাতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে, কথা বলতে হবে, এবং সাহসিকতার সঙ্গে সাহসের উপর ভর করে যেতে হবে। এবং বিশেষ করে আমি বলবো গত 1 বছর যাবৎ চুনির উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে। একদিন সে আলাদাভাবে আমার সঙ্গে দেখা করে কথা বলে গেছে যে আমাকে কিন্তু ভীষণভাবে চাপ দিচ্ছে দলত্যাগ করার জন্য, তাদের সঙ্গে যাওয়ার জন্য। সে বলছে যা খুশি তা করতে পারেন, এই কাজ আমার দ্বারা সম্ভব না। আপনারা মেরেছেন, আরও মারতে পারেন, কিন্তু আমি দলত্যাগ করতে পারবো না, আমি সিপিএম করি, সিপিএমই করবো। প্রচণ্ডভাবে চাপ তারা তৈরি করেছেন। এটা হলো, এবং এটা ঠিক যে এটা করে কমিউনিস্টদের শেষ করা যায় না, কমিউনিস্টদের দুর্বল করা যায় না। এবং কমিউনিস্টরা সময়ের সঙ্গে আঘাতপ্রাপ্ত হলে একটু হয়তো থমকে যান, কিন্তু আবার সংগঠিত হন, আবার ঐক্যবদ্ধ হন, আবার লড়াইতে সামিল হন, আবার মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। মানুষের কাছে আমাদের সবচেয়ে আত্মবিশ্বাস, মানুষের হয়ে আমরা কথা বলি, মানুষের জন্য লড়াই করি, মানুষের সুখ দুঃখে পাশে আমরা দাঁড়াই। এটা হলো আমাদের সবচেয়ে বড় মানসিক দিক থেকে আমাদের সবচেয়ে বড় মনের জোর। এই মনের জোর উপর বিশ্বাস রেখে, আস্থা রেখে আগামী দিনে আরও বেশি সংগঠনকে আমরা শক্তিশালী করব, গণ আন্দোলনকে শক্তিশালী করব। কমরেড চুনি শাহ নেই, এটা ঠিক যে মারা যায়, তার স্থান তো সবটা পূরণ করা যায় না, কিন্তু সে যে আদর্শ, যে কাজগুলো সে করে যেতেন, সেই কাজগুলো আমরা হাতে হাত মিলিয়ে সকলে মিলিয়ে যদি এটা করি,
তাহলে এটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং একটা বিধায়ক কমিটির সদস্য, লোকাল কমিটির সদস্য হিসাবেও পার্টি ওই এলাকাতে একটা দুর্দান্ত ভূমিকা তিনি নিয়েছিলেন। পরবর্তী সময়ে আমাদের বিধায়ক কমিটি আকারে ছোট করাতে সে নিজের থেকেই বলেছে নতুনদেরকে সুযোগ করে দিন, আমি লোকালে থাকবো, বিভাগে অন্য কাউকে নিয়ে নিন। এর আগের টার্ম পর্যন্ত সে বিধায়ক কমিটির সদস্য ছিল কমরেড চুন্নি শাহ। কাজে তার প্রয়াণে আমরা সবাই ব্যথিত এবং আমি ব্যক্তিগতভাবেও এটা এই খবর শোনার পর খুবই খারাপ লেগেছে যে এই বয়সে তাকে হারাতে হবে কোনদিন ভাবিনি, চলে গেছে, কি করা যাবে। এবং সেখানে সেটা মেনে নিয়ে আমরা সকলে মিলে কমরেড চুন্নি শাহর প্রতি তখনই আমরা প্রকৃত শ্রদ্ধা নিদর্শন করতে পারবো যে কাজটা সে করে গেছে, সেই কাজটা আমরা যদি সকলে মিলে আমরা করতে পারি তাহলে তার প্রতি শ্রদ্ধা নিদর্শন করা হবে। এবং আমি আবারও তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে তার শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। কমরেড চুন্নি শাহ অমর রহে। এখন অত্যন্ত আমাদের পরিমাপের বিষয়, এই বিষয়ে অনেক কথা আপনারা শুনেছেন। তবে কমরেড চুনিলাল সাহা রানীবাজার এলাকায়, এটা তার পাশেই উপজাতি অংশের মানুষ, তার বসবাস। উনি মারা যাওয়ার পর অনেকেই, বিশেষ করে রাস্তার রানীবাজার উত্তরাংশে উপজাতি এলাকার বিরাট অংশ, অনেকেই টেলিফোন করে জানতে চেয়েছেন যে চুনিলাল সাহা মারা গিয়েছেন, সে কি সেই চুনিলাল সাহা যাদেরকে আমরা সবসময় কাছে পেতাম। এবং যে কোনো ঘটনা হলে পরে ওনাকেই মানুষ, বিশেষত ললিতবাজার, পৌরনবাদী, লক্ষ্মীপুর, এই সমস্ত এলাকার উপজাতি জনগণ ওনাকে কাছে পেতেন এবং যে কোনো বিপদে উনি সাহায্যে হাত বাড়াতেন। এবং শুধু রানীবাজার এলাকায় কাজ সীমাবদ্ধ রেখেছেন ঘটনা তা না, জাতি উপজাতির মধ্যে আমাদের যে বামপন্থী আন্দোলনের অন্যতম যে সোপান, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার ভূমিকাটা ছিল। যাই হোক, প্রকৃতি নিয়মেই আমরা তো একদিন সবাইকে চলে যেতে হবে। এই আলো বাতাস, এই কম্পিটিশান, এর থেকে আমরা কেউ টিকে থাকতে পারি না, প্রকৃতি নিয়মেই চলে যায়। কিন্তু এখন প্রশ্নটা যেটা হচ্ছে, মানে তারা বলেছেন যে শাসক গোষ্ঠী সবসময় চায়, যখন দেখে মানুষের রুটি রোজগার, জীবন জীবিকা যখন সেই চাহিদা পূরণ করতে পারছে না, তখন চরম দক্ষিণপন্থী এটাকেই অবলম্বন করে। সেখানে সাম্প্রদায়িকতা থাকবে, বিচ্ছিন্নতাবাদী থাকবে, সেখানে আপনার যত ধরনের পিছনের দিকে, সামনের দিকে এগোবার না, পিছনের দিকে সেখানে টানবেই। এটি প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়ম না, এটি শাসক গোষ্ঠী পুঁজিবাদীর নিয়ম। আজকে আমরা দেখছি যে এই যে আজকে সকালে সোশ্যাল মিডিয়াতে দেখলাম 22 তারিখ রাম মন্দির উদ্বোধন হবে, আসাম থেকে নাকি 5-7 জন সাধু সন্ত পায়ে হেঁটে সেখানে যাচ্ছে। তার লাইভ এমনভাবে জীবন্ত ফুটিয়ে তোলার ব্যবস্থা করা হচ্ছে, এই 5 জন সাধু সন্ত আসাম থেকে অযোধ্যায় যাবে পায়ে হেঁটে। এটা হচ্ছে প্রধান খবর। কিন্তু 3-4 ডিগ্রি শীতে আমার দিল্লিতে ব্রিজের নিচে রাস্তায় হাজার হাজার লোক এই ঠান্ডায় সেখানে রাত জেগে কাটাচ্ছে, ঘুমাতে হচ্ছে। তার ছবি কিন্তু নেই, তার ছবি নেই। কাজেই এটা রুটি রোজগারের সংগ্রামটা যদি এই সময়টার মধ্যে এই সমস্যা তৈরি হচ্ছে বলেই মানিকদা যে কথাটা বলছিলেন, এবং আজকে দেশে যা চলছে, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এবং আমাদের রাজ্যে আমরা এটা লক্ষ্য করছি, যখন শাসক গোষ্ঠী
বেকারত্ব দারিদ্রতা ছেয়ে গেছে, আকাশ জিনিসপত্রের দাম বাড়ছে, তখন যাবে তো কোথায়? ওরাও তো একটা রাস্তা ওরাও তো খুঁজে বের করতে হবে। তার জন্যই এই যে 25 তারিখের ঘটনা বলেন, ওলো আগে জাতি, ওলো পার্টি, এই সমস্ত স্লোগান বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা তাদেরই কৃত্রিম তৈরি করা ঘটনা। কাজেই আজকের দিনে আমাদের এটি যে বিশেষ করে চুনি স্যার, উনি শ্রমিক সংগঠনের সাথে কাজ করেছেন। কোন শ্রমজীবী মানুষ একদারে হিসাব রক্ষক ছিলেন, আরেকদারে যাদের যে শ্রমিক, যে মালিকে কাজ করতেন, ধান চোরাইয়ের কাজ, ধান দাঁড়ের চাল, এই যে যারাই বাসারের যে কাজ, একবারে ডাউন, মানে সবচেয়ে অন্তিম কৃষি, মানে শ্রমিকজীবী মানুষের কাজ, এই শ্রমিক সংগঠনটা উনি দেখতেন। কাজে এটি আজকে আমাদের যে আসলে মানে শেষ যে কথাটা বলছিলেন, যে আমাদের জিরাইনা বলেন, রানীবাজার বলেন, গোটা রাজ্যে আমাদের যে সমস্যাটা কি হয়েছে জানেন, আমি যেটা ফিল করি আর কি, যে আসলে আমাদেরও খানিকটা দুর্বলতা হয়েছে কাজের ক্ষেত্রে। আমরা সরকারে ছিলাম, আমরা চেয়ারম্যান হয়েছি, আমরা প্রধান হয়েছি, ভিলেজ কমিটি চেয়ারম্যান হয়েছি, পার্টি অফিস খুলেছে, লোকাল কমিটি অফিস হয়েছে, আমরা মানুষ আসছে আমাদের কাছে। আমরা কিন্তু যতজন মানুষ আসছে ততজন মানুষের কাছে যেখানে যাদের অবস্থান সেখানে যেতে পারছি না, যাচ্ছিলাম না। আমি এক্সিকিউটিভ মেম্বার, আমি চিফ এক্সিকিউটিভ মেম্বার, অফিসে মানুষ আমার কাছে আসবে, কোয়ার্টারে আসবে, মানুষের কাছে আমরা যাওয়ারও সময় পাচ্ছি না। এই কাজ, সেই কাজ। এই জায়গাটা আমাদের অনেকটাই খামতি হয়েছে বলে আমার মনে হয়। এখন সরকার গেছে, ভালো হচ্ছে এটা তো বলতে পারি না। আমাদের একটা শিক্ষা এটা কিন্তু হয়েছে। লোকাল কমিটির সেক্রেটারি হয়েছি, মহকুমার সেক্রেটারি হয়েছি, অফিসে আসছে লোকাল কমিটি মেম্বার, বিভাগীয় মেম্বার আসবেন, কিন্তু আমি লোকাল সেক্রেটারি, আমার লোকালে, আমার ব্রাঞ্চে, আমার পাড়ায়, লোকাল এলাকায় দিন ধরে, সময় ধরে, কতদিনের মধ্যে কতদিন আমি গিয়েছি, এই হিসাব করলে পরে হিসাবে দেখা যাবে আমাদের কাজের মূল্যায়নটা কোথায়, কতটুকু গ্যাপটা ছিল। আমার মনে হয় এই গ্যাপ পূরণের এখন আমাদের সুযোগ এসছে, সুযোগ হয়েছে। এই গ্যাপ পূরণের মাধ্যমেই আমরা চুনিলাল সাহার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে পারবো, মানুষের কাছে যেতে পারবো, আমাদের আন্দোলনটাকে এগিয়ে নিয়ে আসার কাজটা আমরা বড় করতে পারবো। এই শপথেই যদি নিয়ে যাই তাহলে প্রকৃত চুনিলাল সাহার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন হবে। এই কথাগুলি বলে আমি সকলকে আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে চুনিলাল সাহার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার কথা বলা শেষ করলাম। কমরেড চুনিলাল সাহা অমর রহে। আজকের মিটিং এখানেই সমাপ্তি ঘোষণা করব। প্রয়াত চুনিলাল সাহার পুত্র এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, জিরানীয় মহকুমায় পার্টির কাজের সাথে যারা যুক্ত, সংগঠক, নেতৃস্থানীয়, তারা যেমন আছেন, সিআইটিউ যারা করেন, রানীবাজার, জিরানিয়া এবং আগরতলা শহরে, তার যারা নেতৃত্ব এবং সংগঠক তারা উপস্থিত হয়েছে। আমি আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি।
চুনিলাল সাহার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। চুনিলাল সাহার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচিতি সরকার পরিচালনা করতে গিয়ে। এটা আমাদের একটা নিয়মে পরিণত হয়েছিল। জননির্বাচিত যে সংস্থাগুলো বছরে একাধিকবার এই সংস্থাগুলোর যারা নেতৃত্ব, তাদেরকে নিয়ে সেই সংস্থা সরকারিভাবে যে দপ্তর দেখত, সেই দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী, তার উপস্থিতিতে এবং প্রশাসনিক দায়িত্ব যাদের উপর, তাদের উপস্থিতিতে তাদের নিয়ে আমরা সভা করতাম। এরকম আগরতলা মিউনিসিপ্যালিটি সহ সারা রাজ্যে আমাদের যে সমস্ত নগর পঞ্চায়েতগুলি ছিল, তাদের চেয়ারম্যানদের নিয়ে আমরা মিটিং করতাম। এরকম সভাতেই চুনিলাল সাহার সাথে আমার প্রথম পরিচয়। আমি যেটা লক্ষ্য করেছি, যদিও রানীর বাজারের চেয়ারম্যান, কিন্তু চুনিলাল সাহা রানীর বাজারের কথাটা বলে দিতেন, বলে সার্বিকভাবে নগরের উন্নয়নের প্রশ্নে রানীর বাজারে কাজ করতে গিয়ে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে ভিত্তি করে নগরের উন্নয়নের প্রশ্নে বামফ্রন্ট সরকারের চিন্তা ভাবনার মধ্যে যেখানে তার মনে হয়েছে অসম্পূর্ণতা আছে, সেটা দৃকপাত করার চেষ্টা করতেন গঠনমূলক দৃষ্টিতে। এটা কি করা যায় না? এটা আমরা করতে পারছি না কেন? এটা দেখা উচিত। এটা যে একটা সভাতেই বলতেন ঘটনা তা না, বলার পর পার্সু করতে, অর্থাৎ তার রানীর বাজারের কাজের মধ্য দিয়ে বলে যা গেল, সরকারের পক্ষ থেকে যেগুলি প্রতিশ্রুতি দেওয়া হলো, সেগুলি রূপায়িত হলে তো খুশি, উদ্যোগ আছে, কিন্তু কার্যকরী উদ্যোগ বলতে যা বোঝায় তার মধ্যে কিছু ঘাটতি আছে। এই প্রশ্নে প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে দরকার হলে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী, এমনকি মুখ্যমন্ত্রীর কাছে যখনই প্রয়োজন মনে করতেন আসতেন, কথা বলতেন। এটা লক্ষ্য করা গেছে এবং এটা ঘটনা কমরেড মানিকদেব বলেছেন বিস্তৃতভাবে, তারাই বলবেন একসাথে কাজ করেছেন। এবং বিশেষ করে আজকের সভার শুরুতে যে তার স্মরণে যে সুপ্রস্তাবটি তৈরি হয়েছে, এটা পূর্ণাঙ্গ সুপ্রস্তাব আমি বলবো। এর মধ্যেই দিয়েই কিন্তু চুনিলাল সাহা কি করে চুনিলাল সাহা বলে এটা উপস্থিত করার চেষ্টা হয়েছে। যিনি লিখে থাকুন বা যারাই আলোচনা করে লিখে থাকুন, সুপ্রস্তাব এরকমই হওয়া উচিত, আনুষ্ঠানিক না। আমি শুনছিলাম, অনেক কিছু আমার জানা ছিল না, এবং তারপর তো কমরেড মানিক বললেন, আমাদের জিরানাই মহকুমার এখন যিনি নূতন সম্পাদক বাবুল, সংক্ষিপ্ত কিন্তু তার কাছ থেকে জানার সুযোগ হয়েছে। আপনাদের অনেকের সাথে আমার পক্ষে তাকে জানতে সুবিধা হয়েছে। আমি শুধু একটা দিক থেকে তাকে দেখতে অভ্যস্ত ছিলাম, পার্টির সাথে যুক্ত হয়ে দায়িত্ব নিয়ে কাজ করছেন এবং প্রথম থেকেই বামপন্থীদের সঙ্গে ছিলেন না, কংগ্রেস সমর্থক ছিলেন, এগুলো আমি জানতাম। তারপরে যেভাবে শাস্ত্রে পৃষ্ঠে নিজেকে যুক্ত করে নিলেন এবং চুনিলাল সাহা সহ যে অংশের মানুষ, যেটা কমরেড মানিকদেব উল্লেখ করার চেষ্টা করলেন, প্রায় শতাধিক
এবং তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা চুনিলাল সাহা পালন করেছেন, যার প্রতিফলন তার নগরের কাজের মধ্যে দিয়ে ঘটেছে। স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়ার একটা এক সময়ের দুর্ভেদ্য দুর্গ ছিল। সাময়িক সমস্যার জন্য ত্রিপুরা রাজ্য ছাত্র ফেডারেশন, তখন ভারতের ছাত্র ফেডারেশন ছিল না, এই স্কুলে তৈরি হলো এবং তার পেছনে মূল ভূমিকা ছিল পরোক্ষভাবে স্কুলের প্রধান শিক্ষক অনন্তকৃষ্ণ ধর, প্রগতিশীল মানুষ, ছাত্র জীবন থেকে বামপন্থী আন্দোলন, কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত। অপরদিকে অনিল সরকার, খগেন দাস, শ্রীশ ভট্টাচার্য সহ আরও বেশ কিছু বামপন্থী মনোভাবাপন্ন কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত। সেই শিক্ষকতা কাজ যখন তারা রানীগঞ্জ স্কুলে করেন, তখন ছাত্রদের মধ্যে একটা সংগঠনের ভিত্তি তৈরি হয়। এটাই সহ্য করতে পারছিল না রানীগঞ্জ, মানিক বলছিলেন। এবং এর মধ্যে দিয়ে এই চুনিলাল সাহাদের নেতৃত্বে এই যে গোষ্ঠীটা আসা, তার যে প্রভাব প্রতিপত্তি প্রশাসনিক, সামাজিক জীবনে, উন্নয়নের কাজে, জনগণের মধ্যে তার যে প্রসার ঘটতে শুরু করে, এটা প্রতিক্রিয়ার শক্তির পক্ষে হজম করা কঠিন হয়। যে কারণে কংগ্রেস যুব সমিতির রাজত্বে যেমন সে আক্রান্ত হয়েছে, এই সময়ে আরো অনেক বেশি আক্রমণ তার উপর সংগঠিত হয়েছে, এগুলো আপনারা শুনেছেন। আমার নিজের যেটা মনে হয়েছে, যদিও শেষের দিকটায় তার পক্ষে সক্রিয়ভাবে কাজে অংশগ্রহণ করা শারীরিক কারণে সম্ভব ছিল না। আপনারা শুনছিলেন, তার ছেলে বলছিল, ডাক্তারবাবুরা বলেছেন সে যাতে নিজে জোরে কথা না বলে, তার সামনেও যাতে কেউ এই শব্দরব্দ করে কথাবার্তা, অর্থাৎ উত্তেজনা সৃষ্টি হতে পারে এরকম আলাপ আলোচনা যাতে তার সামনে না করে। এই অবস্থার মধ্যেও কিন্তু চুনি খবর পেলে কারোর সঙ্গে পরামর্শ না করেও মিটিংয়ে উপস্থিত থাকার চেষ্টা করতেন। আগরতলায় আসলে সিআইটি অফিসে আসতেন, অথবা জেনারেল মহকুমাতে বিভাগে কাজ করার মতো সেন্টারই খুলতে পারছে না, এটা জেলা অফিসকে ভিত্তি করে কাজ করছে মহকুমা কমিটি, সেখানে হয়তো মাঝে মধ্যে আসতেন। তার এই যে অনুপস্থিতি তার পরিবারের জন্য নিঃসন্দেহে একটা বড় ক্ষতি। আমি প্রথম তার বাড়িতে গেলাম, তার বাড়িতে শহরের মাঝখানে এরকম একটা জায়গায় অবস্থিত আমার জানাই ছিল না। প্রথম সেখানে পরিবারের লোকদের সঙ্গে কথা বলার সুযোগ হলো। তার স্ত্রীকেও আমি প্রথমেই দেখলাম, এবং তার যে সন্তান, আমি শুনেছি 10,330 মানে 23-এ চাকরি পেয়েছে, চাকরি চলে গেছে। সে সম্ভবত এই 10,323-এর যে সংগঠন, তারা মানুষের কাছ থেকে চাঁদা ইত্যাদি তুলতেন, এগুলো হিসেব নিকেশ রাখতে হবে, তার জন্য ক্যাশিয়ার এই দায়িত্ব চুনির ছেলেই পালন করতেন, আমি শুনেছি। কিন্তু প্রত্যক্ষভাবে না ভেবে চেহারায় চিন্তাম না, চুনির ছেলে এইভাবে চিন্তাম না। বাড়িতে যাওয়ার পর চিন্তার সুযোগ হয়েছে, এবং বাড়িতে যাওয়ার পর বুঝতে কোনো অসুবিধা হয়নি যে গোটা পরিবারের জন্যই তার অনুপস্থিতি একটা বড় ধরনের ক্ষতি এবং সমস্যার সৃষ্টি করেছে। কিন্তু পার্টির জন্য যদিও সক্রিয় ভূমিকা নিতে পারছিলেন না, রানীর বাজারে তো সক্রিয় কাজ করাই যাচ্ছে না, তারপরেও ওখান থেকে বাইরে এসে সভা সমিতি করে এখানকার মিছিল মিটিংয়ে যতটা সম্ভব ভূমিকা নেওয়ার চেষ্টা করেন। এবং আপনারা দেখেছেন যে ভোটটা হলো, কি কাজ আমরা করছি, ওখানে কিছু কাজই আমরা করতে পারিনি। মিটিং মানে কি, প্রথম গিয়ে আমরা জিরানের শহরে ওখানকার যে কালচারাল সেন্টারটা, আমরা যে হলটা তৈরি করেছিলাম, তার সামনে জমায়েত হয়ে গোটা মহকুমা থেকে মানুষকে সমাবেত করে একটা মিছিল করি। এটাই ছিল এই 23-এর নির্বাচনের আগে 5 বছরের ব্যবধানে প্রথম জিরানের শহরে কোনো একটা লাল ঝান্ডা কাঁধে নিয়ে সভা মিছিল। সভা মানে তো মিছিল শেষ করে 15-20 মিনিটের মিটিং। তারপরে যে ভোট, আমাদের নতুন প্রার্থী সেখানে আমরা দাঁড় করে মালিকদের শারীরিকভাবে যে অবস্থায় ছিলেন,
সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থা ছিল না। সে পার্টিকে বারবার বলছিল যে এই শরীর নিয়ে আমি কি করে সেখানে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হব, আমি প্রার্থী, আমাকে তো যেতে হবে মানুষের কাছে, এটা তো ভোট। কাজে প্রার্থীকে মানুষ দেখতে চাইবে, যেতে হবে, কথা বলতে হবে। শারীরিক দিক থেকে ভয়ের কোনো ব্যাপার না, শারীরিক দিক থেকে তো আমি এই অবস্থানে নেই, এবং আমি দাঁড়ালাম, পার্টি আমাকে দাঁড় করালো, আমি যেতে পারলাম না, এটা তো বিরূপ প্রতিক্রিয়া হবে। এই পরিস্থিতিতে নাম ঘোষণার পরও শেষ সময় কিন্তু তাকে আমাদের পাল্টাতে হয়, নতুন প্রার্থী আমরা করি। এই মানিকেই কিন্তু তার নিজের উপলব্ধির মধ্যে আসলো যে এই নতুন ছেলেকে দাঁড় করিয়ে দিয়ে আমরা ঘরে নিজেদের আবদ্ধ রাখবো, এটা তো অন্যায় হবে, তার প্রতি অবিচার হবে। আমাদের কারোর সঙ্গে যে সে কথা বলে পরামর্শ করে গেছেন ঘটনা তা না, সে নিজে থেকেই দিন রাত্র সন্ধ্যায় যাই পেরেছেন ছোটোখাটো এই উঠান সভা, বাড়ি ঘরে যাওয়া, মানুষের সাথে কথা বলা। প্রকৃত অর্থে নির্বাচন এভাবে হয় না। এখানে আপনারা যারা আছেন, নির্বাচনী কাজে যারা অংশগ্রহণ করেছেন, অভিজ্ঞতা আপনাদের আছে। নির্বাচনী কাজ করার মতো কোনো সংগঠন এখানে আমরা দাঁড়াই করাতে পারিনি। আমি যে মজলিসুর বিধানসভা কেন্দ্রের কথা বলছি, রানীর বাজার তো মজলিসুর বিধানসভা কেন্দ্রের মধ্যে এক সময় কম ভোট পেতাম, পরবর্তী সময় দেখা গেল এখানে সারপ্লাস ভোট আমরা পেতাম। শুনছেন আপনারা ঘটনা। এই পরিমণ্ডল তৈরি করার ক্ষেত্রে চুনির কিন্তু ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি, পরিমণ্ডল যত জটিলই হোক, তারপরেও কিন্তু 16 থেকে 17,000 ভোট মানুষ নিজেরা এসে স্বেচ্ছায় ভোট দিয়ে গেছে। এই 17,000 মানুষের কাছে কিন্তু ভোটের তারিখ ঘোষণার পর, প্রার্থী ঘোষণার পর, প্রার্থীর বদলের পর, নূতন প্রার্থী দেওয়ার পর যাই সভা সমাবেশ হয়েছে, 17,000 মানুষের কাছে আমাদের পার্টি যেতেই পারেনি। বাস্তব ঘটনা। এর থেকে বুঝতে পারছেন রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি এবং সংগঠনের যে ভিত্তিটা, এটা না থাকলে এটা হতে পারে না। তো এই যে পরিমণ্ডল, যদিও রানীর বাজারে চুরি কাজ করেছে, কিন্তু গোটা মহকুমায় তার কাজের একটা ছাপ আছে, এটা অস্বীকার করা যাবে না। বিশেষ করে রানীর বাজারকে সাজিয়ে তোলা, এর জন্য কিন্তু চুরিকে ভীষণ অগ্রণী ভূমিকা গ্রহণ করতে দেখা গেছে। এটা আমি চোখে যা চাক্ষুষ করেছি তার কথাই আমি বলছি। এটা পরিবারের জন্য যেমন ক্ষতি হয়েছে, পার্টির জন্য কিন্তু এটা সমস্যা তৈরি হয়েছে। সে সক্রিয় না থাকলেও তার উপস্থিতিটাই একটা নৈতিক মনোবল আমাদের ওখানকার বসতি স্থাপন করেছে কমরেডরা, এর মধ্যেও ঝুঁকি মোকাবেলা করে কাজ করছিলেন, তাদের জন্য এটা একটা নৈতিক মনোবলের একটা বিষয় ছিল। তার অনুপস্থিতি তারা এখন উপলব্ধি করতে শুরু করেছেন। এই সমস্যা হয়ে গেল। তিনি যেতে না পারলেও মাঝে মধ্যে তার সঙ্গে কথা বললে, তার পরামর্শ চাইলে তিনি যেভাবে আমাদের পরামর্শ দিতেন, আমাদের মাথার উপর একটা ছাতার মতো মনে হতো। এটা আমাদের হাতছাড়া হয়ে গেল, ক্ষতি হলো। কিন্তু এই নিয়ে তো হাবিত্যাস করলে চলবে না, লড়াই তো থামিয়ে রাখা যাবে না, পার্টি তো গৃহবন্দী থাকতে পারে না। বিশেষ করে আজকে দেশের যে পরিস্থিতি, তার যে প্রতিফলন আমাদের রাজ্যে ঘটছে, এরকম পরিস্থিতিতে বাড়িতে শয্যাশায়ী থাকলো, চুনির উপস্থিতি আমাদের সাহায্য করতো, কিন্তু চুনি নাই। এটা চুনির প্রতি যদি সত্যি আমাদের আন্তরিক শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, তাহলে তো তার অনুপস্থিতিতে দ্বিগুণ দায়িত্ব নিয়ে, ঝুঁকি নিয়ে কাজের মধ্য দিয়ে আমাদের লক্ষ্যে পৌঁছার যে বিষয়টা, সেখানে যাওয়ার চেষ্টা করতে হবে, এবং এর মধ্য দিয়ে প্রকৃত অর্থে চুনির প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নিদর্শন স্থাপন করা সম্ভব হবে। এটা মাথায় রাখার দরকার আছে। দেশের অবস্থাটা কি? এটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে। সংসদ চলছে, আমি জানি না এখন 1:45 বাজে, আর 10 মিনিট বাকি আছে সংসদের প্রথম অধিবেশন। দিনে 2টা অধিবেশন হয়, 11টা থেকে 1টা, বিকেলে 2টো থেকে সন্ধ্যা 5টা-6টা পর্যন্ত। এখন এই অধিবেশন চলছে কিনা আমি জানি না। আমি আসার আগে 11টা বাজার 5-7 মিনিট আগে আমি টিভি খুলে দেখছিলাম, তখন সংসদ নিয়ে কেউ কিছু কথা বলছে না। কি চলছে সংসদে? সংসদটা কোথায়? এটাই আমরা বলছি গত বছর 3 যাবৎ।
সংবিধান আক্রান্ত হয়েছে। আমাদের সংবিধানের অন্যতম মর্মবস্তু হচ্ছে সংসদীয় গণতন্ত্র। ভোট হবে, স্বাধীনভাবে মানুষ ভোট দেবেন, সংখ্যাগরিষ্ঠতা যারা অর্জন করবেন তারা সরকার তৈরি করবেন। কিন্তু এই সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিরোধীদের বাদ দিয়ে সংসদ এবং তার যে মানে জীবনী শক্তি এটা উপলব্ধি করার কিন্তু কোনো সুযোগ নেই। শাসক দল সংখ্যার জোরে যা চাইবেন তা তারা পাস করাতেই পারেন, কিন্তু বিরোধী দলের বক্তব্য যদি না শোনেন, শাসক দলের ভাবনার ভিত্তিতে বিরোধীরা কি ভাবছেন, ভিন্ন ভাবনা যদি থাকে, গঠনমূলক যদি কিছু বক্তব্য থাকে, তাহলে এগুলো তো শাসক দল যদি সত্যি সত্যি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়, শুনবেন, নিজেদের অবস্থান পরিবর্তন করবেন, তারা নতুন কোনো আইন উপস্থিত করার চেষ্টা করলে তুলে নেবেন, অথবা একসাথে মিলে চলুন আমরা আলোচনা করে দেখি এটাকে কি করে আমরা ঠিকঠাক করতে পারি। এই যে পদ্ধতি, এটাই তো সংসদীয় গণতন্ত্রের মূল কথা। তাহলে এগুলো করতে গেলে তো বিধানসভা বলুন, লোকসভা বলুন, রাজ্যসভায় বলুন, শাসক দল বিরোধী দল কথা বলতে হবে। এখন চলছেটা কি, মানে এই যে ৭৮ বছর ৭৯ বছর হলো স্বাধীনতার পর, এবং ৫২ সাল থেকে যে নির্বাচনের মধ্য দিয়ে সংসদ বিধানসভাগুলি তৈরি হচ্ছে, এই সংসদীয় ইতিহাসের জীবনে বিরোধী দলের সদস্যদের এত বিরাট সংখ্যায় ৩ থেকে ৪ দিনের ব্যবধানে সংসদ থেকে সাসপেন্ড করে দেওয়ার ঘটনা অবিশ্বাস্য, ভাবাই যায় না। প্রথম যখন এই খবর আসলো, আমি সেলফোনে দেখছিলাম, আমার প্রথম বিশ্বাস হয়নি, এটা বোধহয় ভুল খবর। তারপরে সারাদিনে কয়েক ঘন্টার মধ্যে যখন ২বার ৩বার ৪বার দেখছি, দেখা যাচ্ছে একই জিনিস রিপিট করছে তারা, তার থেকে বিশ্বাসের ভিত্তিতে তৈরি হলো। তারপর পত্রপত্রিকা আলাপ আলোচনায় নিয়ে হচ্ছে। কোথায় চলে যাচ্ছি আমরা? বিরোধীদের কথাই বলতে দেব না, এবং তাদের অনুপস্থিতিতে একটার পর একটা জনবিরোধী অগণতান্ত্রিক স্বৈরাচারী আইন পারা পাশ করিয়ে নেওয়ার চেষ্টা করছে। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, ব্রিটিশ আমলে আমাদের যে পোস্টাল অ্যাক্ট ছিল, চিঠি, তারপরে আপনি যে জিনিসপত্র প্যাকেট করে পাঠাতেন, এগুলি পোস্ট অফিসের মাধ্যমে আমরা পাঠাতে পারতাম। এগুলো কিন্তু পোস্টাল স্টাফের খুলে দেখবার কোনো অধিকার নাই। ইভেন যে পোস্ট কার্ডে যে চিঠি, ঠিকানা ছাড়া অন্য জিনিসের প্রতি নজর দেওয়া উচিত না। এখন যিনি পোস্ট কার্ড মানে বিলি করছেন বাড়িতে গিয়ে, তিনি পড়ছেন কি পড়ছেন না সে স্বতন্ত্র কথা, কিন্তু খামে ঢোকানো কোনো চিঠি, পার্সেল করে পাঠানো কোনো জিনিস, রেজিস্ট্রি করে পাঠানো কোনো জিনিস, এগুলো খোলা যায় না। গোপনীয়তা, এই আইনটা পর্যন্ত সংশোধন করেছে। এই গতকালকে এটা পাস করিয়ে নিয়েছে বিরোধী দলের সদস্যদের সংখ্যা কমিয়ে দিয়ে, রাজ্যসভা এবং লোকসভা। এর মধ্যে আপনার এখন আরো নতুন নতুন 3টা, এটা মানে অত্যন্ত বিপজ্জনক আইন। গ্রেপ্তার, সেখানে বেল পাবে না, বিচার নাই, এই ধরনের আইন ব্রিটিশের আমলে যেটা তৈরি হয়েছিল, যার বিরুদ্ধে লড়াই চলছিল, পার্লামেন্টে যখন এই আইনে কাউকে গ্রেপ্তার করে জেলখানায় পচিয়ে মারার চেষ্টা করছে, এর বিরুদ্ধে যখন তার উকিল কথা বলতে যাচ্ছে, সুপ্রিম কোর্টের আমাদের বিচারকরা বলছেন এই আইনটা কেন আছে এখনো। স্বাধীন ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলছে কেন এই আইনটা থাকবে। এখন এই আইন নাম পাল্টে বিজেপি সরকার নতুন জিনিস যুক্ত করে যেভাবে উপস্থিত করছে, সেটা ব্রিটিশের আমলের তৈরি করার আইনের চাইতে আরো খারাপ। এটা উপস্থিত করেছে, এই আজকালের মধ্যে দেখবেন এটা পাস করিয়ে নেবে। এবং আমরা লক্ষ্য করছি পত্রপত্রিকা বলছে বিরোধীদের কণ্ঠ স্তব্ধ করা, অন্যদিকে তাদের অনুপস্থিতিতে, কারণ তারা থাকলে পরে এই আইন পাস করতে দেবে না, ভোটের জুড়ে হয়তো পারবে না, হই হুল্লোড়ি করে কোনো মতেই এটা পাস করতে দেব না, এরকম পরিমণ্ডল তৈরি করলে পরে পাস করা কঠিন হতো। এই জায়গায় তাদের সংখ্যা কমিয়ে কণ্ঠ স্তব্ধ করে রেখে যেমন খুশি তেমন এই আইনগুলি পাস করে নেওয়ার চেষ্টা তারা করছে। লক্ষণটা কি?
এটা শাসক দলের শক্তি না, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না, অশ্রদ্ধা, ভীতি। নিজেদের শক্তির উপর তারা আস্থা হারিয়ে ফেলছেন, জনগণের উপর বিশ্বাস রাখতে পারছেন না। গণতন্ত্রের উপর আক্রমণ করে স্বৈরাচারী মনোভাব নিয়ে এই ধরনের কালো আইন, বর্বর আইনগুলি যখন শাসক দল হাতে তুলে নেয়, তখন বুঝতে হবে জনগণ তাদের উপর আস্থা হারাচ্ছে এবং তারাও জনগণের উপর আস্থা হারাচ্ছে, অথচ ক্ষমতায় থাকতে চায়। সেই কারণে এই কালা আইন, বর্বরচিত আইনগুলি হাতে নিয়ে মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। এটা শক্তি না, দুর্বলতার লক্ষণ, ফেসিস্ট চেহারা। আমরা যে ফেসিস্ট সুলভ বলছি, অনেকে আমাদের সামনাসামনি জিজ্ঞেস করতে সাহস না পেলে বলতেন ফেসিস্ট সুলভ ব্যাপারটা আবার কি? ফেসিস্ট সুলভ ব্যাপারটা এটাই, ভোট আছে কিন্তু আপনি ভোট দিতে পারছেন না, আপনার ভোট অন্যরা দিয়ে দিচ্ছে। তারপরে যখন সরকার তৈরি হলো, দেখা গেল শাসক দল বিজেপি সরকার তৈরি করতে পারছে না, সবচেয়ে কম আসন পেয়েছে। যারা সংখ্যাগরিষ্ঠ, টাকা পয়সা নানা ভুল ভয় ভীতি দেখিয়ে তাদের থেকে জয়ী যারা, তাদেরকে নিয়ে সংখ্যালঘিষ্ঠ যারা, তারা সরকার তৈরি করছে। কি বলবেন আপনি এটাকে? এরপরে যেখানে কোনো না কোনোভাবে সরকার তৈরি করছে, ওখানে বিরোধীদের কথা বলতে দেবে না। এটাই তো নির্বাচন কমিশন, এই সংবিধান তার স্বাতন্ত্র্য দিয়েছে। এবং এই নির্বাচন কমিশন কি করে তৈরি হবে, সুপ্রিম কোর্ট থেকে সেখানে কোনো আইন যেহেতু পরিষ্কারভাবে নাই, জেনারেল কথা বলা আছে, তারা একটা গাইডলাইন তৈরি করে দিয়েছেন। তাতে কি হবে, প্রধানমন্ত্রী থাকবেন, পার্লামেন্ট এটা লোয়ার হাউস বলে, রাজ্যসভাকে আপার হাউস বলে। লোয়ার হাউসে এমন কতগুলি বিষয় আছে, পাস করলেও এটা রাজ্যসভার অ্যাপ্রুভেল ছাড়া এটা আইন হতে পারে না, রাষ্ট্রপতির কাছে পাঠানো যায় না। তার জন্য এটাকে লোয়ার হাউস বলে, ওটাকে আপার হাউস বলে। লোয়ার হাউসের সংখ্যা বেশি, আপার হাউসের সংখ্যা কম। সম্ভবত এখন আমাদের পার্লামেন্টের 522টা আসন বা 522 জন সদস্য, আর আপার হাউসে 283 জন। আপার হাউসে বিধানসভা থেকে লোকরা যান, সরাসরি ভোট হয় না, কিন্তু লোয়ার হাউসে ডাইরেক্ট ভোট হয়। এখন এই ভোটটা কিভাবে হবে? সংসদীয় গণতন্ত্র, নিরপেক্ষতা বজায় রাখতে হবে। তাতে বলা হলো প্রধানমন্ত্রী, লোয়ার হাউসের বিরোধী দলের নেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। এটাই ছিল, কোনো সমস্যা ছিল না। এখন এই আইনটা সংশোধন করে নিল, পাস করিয়ে নিয়েছে গত এই সেশন চলাকালীন সময়। কি হলো, নতুন আইন এনেছে, প্রধানমন্ত্রী থাকবেন, আপনার পার্লামেন্টের বিরোধী দলের নেতা থাকবেন, এবং চিফ জাস্টিস থাকবেন না। কে থাকবেন? এখানে সরকার যারা চালাবেন তাদের মন্ত্রিসভার একজন সদস্য থাকবেন। তাহলে কি দাঁড়ালো? তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মন্ত্রিসভার সদস্য তারই পছন্দের লোক, আরেকজনকে বিরোধী দলের নেতা। এই তিনজনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ কারা? তারা দুজন। এখানে যদি কোনো বিতর্ক হয়, ভোট হবে, তাহলে এই দুজনই তো পাস করিয়ে নেবে। এখানেই শেষ না। এখন এই যে চিফ জাস্টিস কে হবেন, বা এই যে নির্বাচন কমিশনের কথা বলছি, তাতে কারা কারা আসবেন, তার জন্য একটা বাছাই করা একটা কমিটি হবে। এই কমিটি একটা নামের তালিকা পাঠাবেন, কী ধরনের লোকজন তাতে থাকবে। এবং এটা এতদিন কি ছিল, এটা একটা প্রশাসনিক কমিটি তৈরি করে দেওয়া হতো, দিয়ে অফিসারদের মূলত গাইডলাইনটা মাথায় রাখতো, তারা বিভিন্ন দিক থেকে দেখে শুনে সেখানে নাম পাঠাতেন। এর ভিত্তিতে ওই যে তিনজনের কথা বলা হলো, তারা আলোচনা করে সেখানে চূড়ান্ত করে সেটা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠাতেন। রাষ্ট্রপতি তো রাবার স্টাম্প, ফিগারেটিভ হেড, সে কোনো সিদ্ধান্ত নিতেও পারে না, বাতিলও করতে পারে না, স্বাক্ষর করার মালিক। এই জন্যই তাকে ফিগারেটিভ হেড বলে স্বাক্ষর করে দেন। এখন এখানে এই যে এই 3 সদস্যক যে কমিটি হলো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য, তার আগে যে নামের তালিকা, এই নামের তালিকা তৈরি করার জন্য এই প্রধানমন্ত্রীর পছন্দের মন্ত্রিসভার সদস্যরা তারাই বসে নামের তালিকা তৈরি করবেন। বুঝতে পারছেন? এবার তালিকা তৈরি থেকে আরম্ভ করে চূড়ান্ত করা সবটা শাসক দল বগল দাবা করলো। ভোটটা থাকলো কিছু। আপনারা মনে করছেন আমরা ত্রিপুরায় বোধহয় শুধু ভোট দিতে পারছি না, আগামী দিন আসছে,
সারা দেশের মানুষের ভোটের অধিকার সংহার করে তারা নেবে। এই যে জায়গাটা, এটাকে আপনি কি বলবেন? বিচার ব্যবস্থা সর্বশেষ জায়গা, যখন কোথাও কোনো বিচার পাচ্ছেন না, কথা কেউ শুনছে না, তখন মানুষ ওখানে যেতে বাধ্য হন। নিরপেক্ষ কিসের নিরপেক্ষ? শ্রেণী বিভক্ত রাষ্ট্রীয় ব্যবস্থায় কোনো জিনিস নিরপেক্ষ না, এটা সবাই বুঝতে চায় না। আমরা বললে বলার চেষ্টা করে আপনারা কমিউনিস্ট একটু বাড়িয়ে কথা বলেন, কেমন না? আসলে এটাই তো বাস্তবতা। একটু গভীরে যান, তাহলেই দেখবেন এই নিরপেক্ষতা এটা ওই সাপের গায়ের ছোলমের মতো। এটা যখন ফেলে দেয় তখন আসল সাপের গায়ের চামড়াটা বোঝা যায়। তো এখন এই জিনিসটা হচ্ছে। এখন কি হচ্ছে? সুপ্রিম কোর্টে 34টা পোস্ট আছে বিচারকের, এগুলো পূরণ করতে চাইছে না। এবং রাজ্যে রাজ্যে যে হাইকোর্টগুলো আছে তাতে চিফ জাস্টিস এবং এই হাইকোর্টের জাজকে হবেন, এটা এখানকার একটা কমিটি আছে, তারা ঠিক করে পাঠান। সুপ্রিম কোর্টের যে সিনিয়র যারা চিফ জাস্টিসের নেতৃত্বে, তারা এগুলো দেখে ঠিকঠাক করে ফাইনাল করেন। এগুলো করছে না কেউ। এগুলি নিয়ে এতদিন মাথা ঘামাতো না, বিজেপি সরকার এগুলি নিয়ে মাথা ঘামাতে শুরু করেছে এবং ফাইল মাসের পর মাস, বছরের পর বছর চেপে রাখছে। অর্থাৎ পছন্দের লোকদেরকে বসাতে পারছে না। হচ্ছেটা কি? এটাই তো ফেসিস ছিল। রাজ্যপাল এটা ঠিক শাসক দলই বাছাই করে, স্বরাষ্ট্র দপ্তর বাছাই করে, প্রধানমন্ত্রীকে বাদ দিয়ে তো বাছাই করে না। তো রাজ্যপালদের কাজ কি? আমি তো বললাম, রাষ্ট্রপতির যেমন মানে রাবার স্টাম্প, রাজ্যপালের রাবার স্টাম্প। এবং আমরা আমাদের পার্টির তরফ থেকে এক সময় রাজ্যপাল পদটা থাকবে কেন, এটা তো সাদা হাতি, শুধু শুধু তার পেছনে লাখ লাখ টাকা খরচ করতে হচ্ছে প্রতি মাসে। কি কাজ? কেন থাকবে? এটা তুলে দাও, এই পয়সাটা এই রাজ্যের সরকারটাকে খরচ করতে দাও উন্নয়নের জন্য। এবং এই খরচের সবটা রাজ্য সরকারকেই বহন করতে হয়। কত কিছু মানে খরচ। রাজ্যপাল বেরোলে বলে ফায়ার সার্ভিস থেকে আরম্ভ করে কি বাকি নেই সব তার পেছনে পেছনে ছুটতে শুরু করে। অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, হোয়াট নট। পয়সা কার? বাড়িতে অতিথি আসলে পরে খাওয়ার পয়সা সরকারের। আমি এগুলো বলছি সংক্ষেপে। এদের কাজটা কি? বছরে একটা বক্তৃতা করবেন, প্রত্যেক ইংরেজি বছরের প্রথম বিধানসভার যে অধিবেশন হবে, মন্ত্রিসভা তৈরি করে দেবেন বক্তব্য, সেটা তিনি পাঠ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ফরমালি তার কাছে পাঠাবেন, ক্যাবিনেট এটা দেখবেন। দাড়ি কমা এদিক সেদিক কিছু পরিবর্তন ছাড়া কিচ্ছু করার ক্ষমতা নাই। যদি করেন, এটা যদি পাঠান, মন্ত্রিসভা যদি বলে যে না আপনার সঙ্গে আমরা একমত না, আমরা যা পাঠিয়েছি এটাই থাকবে, তার কিছু করার নাই, এটাই তাকে চোখ কান বন্ধ করে পড়তে হবে। দিস ইজ দ্য সিস্টেম, এর বাইরে কিছু নাই। প্রশাসনিক কোনো কাজে তার হস্তক্ষেপ করার সুযোগ নাই। তিনি বড় জোর মুখ্যমন্ত্রীর সঙ্গে মাঝে মাঝে কথা বলবেন, মুখ্যমন্ত্রীর দিক থেকে সৌজন্য। এটা রাজ্যপালের সঙ্গে কথা বলবেন প্রতি মাসে অন্তত একবার বা 2 মাসে একবার। রাজ্যপাল যদি মনে করেন কোনো বিষয়ে কথা বলবেন, খবর দেবেন, উনি আসবেন। এর বাইরে মন্ত্রিসভা থেকে যে ফাইল তার কাছে যাবে, ফরমালি এগুলো অ্যাপ্রুভাল দেওয়া ছাড়া তার কোনো কাজ নাই। তিনি যদি বেড়াতে চান, রাজ্যের কোনো জায়গায় দর্শনীয় স্থান দেখতে চান, সেটা আলাদা কথা। এখন কি হচ্ছে? আরএসএস এর কট্টর যারা জবু থবু হাঁটতে পারে না, শয্যাশায়ী। আমাদের ত্রিপুরা কি ছিল কিছুদিন আগে? রাজ্যপাল কেউ দেখা করতে পেরেছে? আমি আমার কথা বলছি, বিরোধী দলের নেতা 20 বছর লাগাতার যে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি ব্যক্তি মানিক বলে বলছি না, মানিক সরকার বলে বলছি না। আরে যেই বাড়িতে আপনি আছেন, এটা তো এই সরকারই তৈরি করে দিয়ে, তার সঙ্গে দেখা করতে আসলো না, সৌজন্য বোধ নেই বলে বিছানা থেকে নিয়ে উঠতে পারছে না, কানে শুনে না। এবং তার সঙ্গে যে ভদ্রলোক তাকে সাহায্য করছেন, সে হচ্ছে আরেকজন, তার চাকরি যায় না, সে আজীবন চাকরি করছে, ওখানে সে আছে। না ভাই, আমি নাইবা বললাম, কেমন না স্যার, তিনি তো উঠতে পারেন না, চোখ খুলতে পারেন না, কানে শোনেন না। আমি খাওয়া দাওয়া করে কি করে, ওষুধ কি করে খায়? আপনারা যে ওষুধ খাওয়াচ্ছেন বলে আমরা খাওয়াচ্ছি, আপনারা মানে রাতের ওষুধ দুপুরবেলায় দিচ্ছেন না, এটা তিনি কী করে বুঝবেন? আর কিছু কথা বলে না, বিরোধীদের সঙ্গে কথা বলবেন না, শাসক দলের লোকদের সঙ্গে কথা বলবেন, দরম মরম করবেন। এদেরকে রেখেছেন কট্টর আরএসএস। এখন বিরোধী রাজ্যগুলোতে
পলিটিক্যালি যখন ফেস করতে পারছে না, আরএসএস পন্থীদের রাজ্যপাল বানিয়ে রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর মাথার উপর দিয়ে ছোটাবার চেষ্টা করছে। মামলা হচ্ছে, দিল্লি সরকার মামলা করেছে, তামিলনাড়ু সরকার মামলা করেছে, কেরালা সরকার মামলা করেছে, এরকম 3-4টা রাজ্য মামলা করেছে। কি কাণ্ড! বিধানসভায় পাস করিয়েছি বিল, জনস্বার্থবাহী। এই বিল আমাদের হাতে না আসলে এটাকে কার্যকরী করতে পারছি না। আমরা বহু কষ্ট করে টাকা পয়সার ব্যবস্থা করেছি, রাজ্যপাল তার উপর বসে আছেন। কতদিন রাজ্যপাল বসে থাকবেন? রাজ্যপালের যদি কোনো বক্তব্য থাকে তিনি পাঠাবেন, আপনারা যে আইনটা করলেন এটাতে এই জায়গাটা ঠিক হচ্ছে না, মনে হয় দেখা দরকার আছে, সংশোধন করুন। আমাদের কাছে ফাইলটাও ফেরত পাঠাচ্ছেন না, স্বাক্ষরও করছেন না, চেপে বসে আছেন। কি ব্যাপার? এটা তার পৈতৃক সম্পত্তি নাকি? এই জায়গায় মামলা হচ্ছে। এই মামলা যখন হচ্ছে, রাজ্যপালের মাথা খারাপ হয়েছে। দেখছেন তো কেরালা রাজ্যপাল কি করছে? পাগলামি করছে, একেবারে পুরিদস্তর পাগলামি। বাধ্য হয়ে আমাদের পার্টি পলিট ব্যুরোর তরফ থেকে গত পরশুদিন স্টেটমেন্ট করে বলতে হচ্ছে এই লোকটার রাজ্যপাল থাকার কোনো অধিকারই নাই, যোগ্যই নেই, অযোগ্য, ইমিডিয়েটলি তাকে সরাও। আমি পত্রিকা পড়ছিলাম, আজকেই পড়ছিলাম, পরশুদিন সম্ভবত সে কোথায় বেরিয়েছে, কেউ তার সঙ্গে কথাবার্তা বলো না, হঠাৎ করে গাড়ি থেকে নেমে গেল। পুলিশকে বললো তোমাদের দরকার নাই, আমি একলাই যাব, হাঁটতে শুরু করেছে। 45 মিনিট হেঁটেছে রাস্তায়, কেউ তার কাছে আসছে না, কারণ তার বিরুদ্ধে এই যে অপকর্মগুলি করছে, ব্যাপক প্রচার হচ্ছে। এখন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কেরালার মন্ত্রিসভা, তাদের যে আপনার বিধানসভাগুলো আছে, প্রত্যেকটা বিধানসভায় যাচ্ছেন। যাওয়ার আগে 15 দিন আগে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে একটা বক্স করে দিয়ে বলেছেন যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীরা আসছেন, জনগণের সঙ্গে মিলবেন, আপনাদের কি সমস্যা, কি করতে চান এই এলাকাতে, আপনারা কাগজে লিখে দিয়ে দিন। মন্ত্রীরা ওখানে যাওয়ার পরে আগে কাগজগুলি পড়ে তালিকা তৈরি করে, তারপর মানুষ যখন এক জায়গায় মিলেন, সেখানে তাদের কাছ থেকে শোনেন আপনারা যা যা বলেছেন এগুলো পরীক্ষা করে দেখেছি, এটা আমরা করব, এটা আমাদের একটু অসুবিধা আছে, এটা করতে সময় লাগবে, এটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার। এই স্পষ্টীকরণ, এই কাজ যখন করছে ব্যাপক সারা, লাখে লাখে মানুষ কেরালার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বেরিয়ে আসছেন এবং মন্ত্রীদের আহ্বানে সাড়া দিচ্ছেন। বিরাট বিরাট সভা হচ্ছে। রাজ্যপালের মাথা খারাপ হয়ে গেছে। পলিটিক্যালি যখন ফেস করতে পারছে না, তাকে পাঠিয়েছে বাছাই করে। সে আরএসএস কিনে জানে না, সে মুসলিম অংশের মানুষ। এখন তো মুসলিম অংশের মানুষও আরএসএস করেন, হতে পারে, ক্ষমতার আকাঙ্ক্ষা, মাথা খারাপ হয়ে গেছে। এখন এই পাগলামি করছে। সে 4টা না 5টা বিশ্ববিদ্যালয়ে এই যে আপনার সেখানে ভাইস চ্যান্সেলর নিয়োগ করছে আরএসএসের লোক, এদের তালিকা কেউ দেয়নি। ছাত্ররা বিক্ষোভ করছে, আমরা ভিসি চাই, আমরা তো আরএসএসের লোক চাই না। এটা আপনি কী করেছেন? সমস্ত জায়গায় পোস্টার। সে কোন বিশ্ববিদ্যালয়ে গেছে, পোস্টার ছিড়িয়েছে পুলিশকে দিয়ে। এই পোস্টার যারা লিখবে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আরও পাগল হয়েছে ছাত্ররা, ভীষণভাবে ক্ষুব্ধ। এই সমস্ত কিছু মিলিয়ে সে নিজে এখন হাত পাগল। রাস্তায় 45 মিনিট পর্যন্ত হেঁটেছে, কেউ তার কাছে আসছে না। জোর করে দোকানে গিয়ে দাঁড়াচ্ছে, কথা বলছে, কি বিক্রি করছে, কীরকম বিক্রি হয়। বাচ্চাকে নিয়ে মা যাচ্ছে, বাবা যাচ্ছে, সেখান থেকে বাচ্চা মা বাবার কাছ থেকে টেনে নিয়ে নিজেই কুলে ধরছে। এই করে 45 মিনিট যাওয়ার পর হাঁপিয়ে উঠেছে। তারপরে তার যে গাড়ি, সরকারি গাড়ি, সেটাতেই উঠেছে। এই পুলিশই তাকে আবার এসকর্ট করে পাইলটিং করে নিয়ে গেছে। এই জিনিস চলছে। এগুলো কি এমনি এমনি হচ্ছে মনে করলে কিন্তু ভুল হবে। আমরা দেখেছি আমাদের ত্রিপুরায়, সাহস পায়নি এগুলি করতে। কিন্তু 11 দিনের জাতীয় সড়ক যে অবরোধ, রাজ্যপাল ছুতুনাটা করে ত্রিপুরার বাইরে, তার বাড়িতে বসে আরএসএস বিজেপির লোকরা তাদের দলীয় অফিসের মতো বানিয়ে এখান থেকে ষড়যন্ত্র করে এই আন্দোলনটাকে চালাবার চেষ্টা করেছে, কী করে বামফ্রন্ট সরকারকে বেকায়দায় ফেলতে পারে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীকে ফোন করতে হয়েছে, আপনি রাজ্যপাল তো, কোথায় আছেন আপনি? আমি কলকাতায়। কী করছেন আপনি? আপনি তো পশ্চিমবাংলার রাজ্যপাল না, আপনি জানেন ত্রিপুরায় কী চলছে? হ্যাঁ আমি শুনেছি। তো আমি শুনেছি মানে আপনি আসছেন না কেন? আপনাকে তো আসতে হবে, আজকে সন্ধ্যার মধ্যে আপনাকে এখানে আসতে হবে, নাহলে আমরা পাবলিকলি বলতে বাধ্য হবো আপনার সম্পর্কে। তো এই তো পরিস্থিতি। ফলে এই যে ঘটনাগুলো বলছে, এগুলি হচ্ছে ফেসিস্টিক নূতন ফর্ম। 50, 55, 60 বছর আগে যে ফেসিস্ট ধরনটা ছিল, আক্রমণের যে চেহারাটা ছিল, আজকের পরিস্থিতিতে ব্যাপারটা এরকম হয়ে মনে করার কোনো কারণ নেই। আধুনিক বিশ্বে ফেসিবাদও
এই আধুনিক পদ্ধতিতেই ফেসিস্ট সুলভ আক্রমণগুলি সংগঠিত করার চেষ্টা করছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ত্রিপুরায় আক্রান্ত। দেশকে থেকে বের করে না আনতে পারলে ত্রিপুরাকে তো বের করা কঠিন হবে। এই পরিস্থিতিতে গতকালকে 28 দলের মিটিং হয়েছে দিল্লিতে। অনেকের সন্দেহ ছিল এই 5টার যে নির্বাচনের ফল বেরোবার পর বোধহয় এই 28 পার্টি নাও আসতে পারে, কিন্তু দেখা গেল 28 পার্টি এসছে। আর এই 5টার যে নির্বাচনে কি হয়েছে, আপনারা 3টা জায়গায় জিতেছেন, বাকি 2টো জায়গায় গোহারা হেরেছেন, তেলেঙ্গানা হেরেছেন, মিজোরামে প্রার্থী দিতে পারলেন না, মারাত্মক একটা ভোট পেয়েছেন, ঘটনা তাও না। যাদের সঙ্গে লড়াই হচ্ছে সামনাসামনি, ওখানে লড়াই হচ্ছে কংগ্রেস এবং বিজেপি। ফলটা ভালো হতে পারতো কংগ্রেসের যদি মানে একা চলার চেষ্টা না করতেন। এটা তাদের ত্রুটি, তাদের ভুল। কিন্তু তারপরেও যেটা দেখা গেছে 18 যে নির্বাচন হয়েছে রাজ্যগুলোতে বিধানসভায়, তাতে কংগ্রেস যে ভোট পেয়েছিল এই সরকার তৈরি করতে না পারলো, তাদের ভোট কমেনি। হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? তাহলে তারা জিতলো কী করে, তাদের ভোটটা বাড়লো কী করে? ওই যে সমঝোতা করলো না, কংগ্রেস বাদ দিয়ে বিজেপি বাদ দিয়ে বাকি যে দলগুলো, সেই দলগুলো প্রভাব বিস্তার করতে পারলো না, তাদের ভোটের ভালো অংশ বিজেপিতে গেলো। এটা স্থায়ী নাকি? এটা স্থায়ী না। এই আপনার টেলিগ্রাফ পত্রিকার মধ্যে একজন অর্থনীতিবিদ এই ভোটগুলোর অ্যানালাইসিস করে একটা প্রবন্ধ লিখেছিলেন। তাতে তিনি বলেছেন, দেখা গেছে এই বিধানসভা কেন্দ্রগুলোতে যারা জেতেন, এরপরে যখন লোকসভা নির্বাচন হয় তারা জিততো, তারা লোকসভায় জিততে পারে না। যারা হারেন দেখা যায় তারাই লোকসভায় জিতে যাচ্ছেন। এটা হতে পারে, এটা ঘটনা তথ্যের দিক থেকে সঠিক। মন যাদের ভেঙে যাচ্ছে, কি হলো 5টা জায়গায়, এটা তাদের কাছে অনেকটা মকরধ্বজের মতো হলে হতে পারে। আমি ব্যাপারটাকে ওইভাবে দেখছেন, কিন্তু ইতিহাসের তথ্য দিয়েছেন। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে অনেকে বলতে শুরু করছেন, কোথায় ইন্ডিয়া? ইন্ডিয়া না, এই তো এই যে 5টা নির্বাচন, কোথায় ইন্ডিয়া? ইন্ডিয়া ঠিক ছিল না। আর কংগ্রেস দলের থেকে বলা হয়েছে এখানে ইন্ডিয়ার তো কোনো অস্তিত্ব নাই, ঠিকই তো, এখানে অন্যদের সঙ্গে গিয়ে কী লাভ? এটা কিছু না, এটা আত্মম্ভরী একটা অবস্থান। এটা অনেকের মধ্যে প্রশ্ন তুলেছিল। কালকে তো দেখা গেল 28টা পার্টি গেছে একমত, সবাই বুঝতে পেরেছেন দেশের অস্তিত্ব যদি রক্ষা করা না যায়, গণতন্ত্র যদি রক্ষা করা না যায়, সংবিধান যদি রক্ষা করা না যায়, তাহলে পরে দলটা কি করে রক্ষা করবেন? এটা তো কমিউনিস্ট পার্টি না, আজীবন বেআইনি থেকে কাজ করে যাবে, লাল ঝান্ডা লুকিয়ে বুকের মধ্যে রেখো মানুষের জন্য। পরাধীন ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষে যে কংগ্রেসকে নেতৃত্ব মেনে স্বাধীনতার সংগ্রাম করলো, সেই কংগ্রেস সরকারে বসে 48 সাল থেকে এই কমিউনিস্ট পার্টিকে আবার সেখানে নিষিদ্ধ করে দিল। ব্রিটিশের আমলে করেছে সে স্বতন্ত্র কথা, কংগ্রেসে তো করলো, সরকারে বসেই তো করলো। 47 সরকারে বসলো, 48 সেখানে তাকে নিষিদ্ধ করলো। এই অভিজ্ঞতা নিয়েই তো কমিউনিস্ট পার্টি কাজ করছে। অন্যদের ক্ষেত্রে তো এরকম না, তারাও ভয় পাচ্ছে। এদেরকে হটাতে হবে। তাহলে যে স্লোগানটা আমরা দিয়েছিলাম, এখন এই 28 পার্টি একসাথে এই স্লোগান দিচ্ছে। তো কালকের মিটিংয়ে কি হলো, আমি রাতেও লক্ষ্য করছিলাম, আজকে সকালে দেখলাম পত্রপত্রিকায় সবাই একমত। কি করতে হবে? হারাতে হবে। 24-এর নির্বাচন, এই তো এপ্রিল মে মাসের নির্বাচন হবে, 1-2 মাস আগেও হলেও হতে পারে, এটা বিজেপি ঠিক করবে। তাদের কথা ছাড়া তো ইলেকশন কমিশন কিছু করবে না। এটা তো মানে মেরুদণ্ডই নাই, এটা বগল দাবা হয়ে গেছে। আমি তো বললাম একটু আগে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তারা কি বলেছেন, আসন তো যার যার রাজ্য হবে। তাহলে এই স্লোগানটা কার? মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামফ্রন্টের। দিল্লিতে বসে এই 550 আসন ওখানে বসে ঠিক করে ফেলবো, পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়ে, এটা আপনার, এটা আমার, এটা তার। এটা হয় না। এক এক রাজ্যের এক এক রকম পরিস্থিতি, রাজ্যের উপর ছেড়ে দিন। বড় মাঝারি দলগুলো আছে, তারা বসবেন, আলোচনা করবেন। বিজেপিকে হারাতে তার বিরুদ্ধে যারা আছেন বেশিরভাগ ভোটটা এখানে আনতে হবে। সব টানতে পারবেন কিনা জানি না, হারানোটা নিশ্চিত করার জন্য বেশিরভাগ টানতে হবে। আলটিমেটলি কালকে ডিক্লেয়ার করলো যে ইয়েস, দিস ইজ দি মেথড, দিস শুড বি দি প্রসিজিওর ডিসাইডেড। তারপরে কি? জনজীবনের যে মূল সমস্যা, জিনিসের দাম বাড়ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, ক্রয় ক্ষমতা নিচের দিকে যাচ্ছে, চাহিদা কমছে, উৎপাদন কমছে, কারখানা বন্ধ হচ্ছে, লক আউট হচ্ছে, লে অফ হচ্ছে, বেকারি বাড়ছে, রেকর্ড 50 বছরে তছনছ করে দিয়েছে। এরকম জায়গায় এই বিষয় নিয়ে যদি আমরা কিছু কথা না বলি, আর কি ভোট চাই, মানুষ বলেন আমাদের জন্য আপনারা কি করেছেন, কেন মানুষ ভোট দেবে? এইগুলো নিয়ে তো যেতে হবে।
বিকল্পটা কি? আমাদের কথা বলতে হবে। আর সঙ্গে এই যে সংবিধান থেকে আরম্ভ করে গণতন্ত্রের বিরুদ্ধে এই যে স্বৈরাচারী আক্রমণ, একদলীয় শাসন কায়েম করার ফ্যাসিস্ট ছিল যে প্রচেষ্টা, এর বিরুদ্ধে বলতে দুটো মিলে চলুন আমরা মাঠে যাই। কালকে রাজি হয়েছে। কে বলছে প্রথম থেকে? এটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বামপন্থীদের পক্ষে। না, দেখা যাক, চিন্তা করি। আর কবে চিন্তা করবেন? আর তো 2 মাস পরে ভোট। চিন্তা করতে থাকুন, আপনারা চিন্তা করুন, আমরা আমাদের লাইনে আমরা যাব। তখন কি না, আমরা সবাই একসাথে যাব। 8টা-10টা মিটিং নাকি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হবে, সিদ্ধান্ত হয়েছে। তার প্রশ্নটা কি? আমরা পার্লামেন্টের শক্তি বড় না, রাজ্যের যে আমাদের সরকার নাই। মানুষের জন্য তো আমরা ভাবি, আমরা তো শুধু আমাদের দলের জন্য ভাবি না, দেশের জন্য, মানুষের জন্য। এই ভাবনা থেকেই তো এই গঠনমূলক কথাগুলো, এগুলো 28 পার্টিতে গ্রহণ করেছে। এর মধ্যে হঠাৎ করে দেখা গেল এই ভদ্রমহিলা পশ্চিমবাংলার, তিনি গিয়ে প্রধানমন্ত্রী কে হবেন তার নাম ঘোষণা করে দিলেন। আরে অদ্ভুত! তার আগের দিন দিল্লি গেছেন, তার নাম, তাদের লোকরা, এগুলি হচ্ছে পরিকল্পিত। শিশু নাকি ভারতবর্ষের মানুষ? এখানে তার হয়ে পত্রিকায় আপনার প্রেস ব্রিফ করে বলছেন তাকেই প্রধানমন্ত্রী করতে হবে। এত অভিজ্ঞতা কার আছে? তিনি 3বারের মুখ্যমন্ত্রী, এর আগে 3বার কেন্দ্রের মন্ত্রী। ঠিকই তো, তিনি হোয়াট নট। তিনি কখনো বিজেপি, কখনো RSS, কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, এরপরে কী হবেন তিনি জানেন। ঠিকই তো আছে, তাকেই প্রধানমন্ত্রী করতে হবে। তিনি কিছু বলছেন না। এখন তাকে যখন দিল্লি এয়ারপোর্টে নামলেন, অথবা কলকাতা এয়ারপোর্টে যখন প্লেন ধরতে যান, তখন জিজ্ঞেস করলো আপনার নাম, বলছে যে না না, এগুলি ভোটের পর আমরা ঠিক করব, কারণ এটা আগেই সিদ্ধান্ত হয়েছে। ফেস, তখন ফেস হচ্ছে 28 পার্টি, সঙ্গে আরও নতুন পার্টি আসলে তাদের যুক্ত হোক। এই সবার ফেসে আমাদের ফেস। হঠাৎ করে দেখা গেল আগের দিন বললেন এগুলি ভোটের পরে ঠিক হবে। মিটিং যখন মাঝামাঝি একটার পর একটা ভালো ভালো সিদ্ধান্ত নিচ্ছে, এগিয়ে যাবে, পজিটিভ মুভ করবে। 31শে ডিসেম্বরের মধ্যে বলছে সিদ্ধান্ত নিয়ে আপনারা সবাই যার যার রাজ্যে বসুন, বসে আলোচনা করুন কে কোন আসনে লড়বেন না লড়বেন। যদি কোথাও কোনো সমস্যা হয় সেগুলো আমাদের কাছে আনবেন, আমরা সবাই মিলে নেতৃত্ব আলোচনা করে সাহায্য করার চেষ্টা করব। একটার পর একটা প্রসিড করেছে। হঠাৎ করে বললেন আমার একটা প্রস্তাব আছে। আমি তো প্রথম এটা যখন ইয়েতে ফেসবুকে দেখছি, আমি ব্যাপারটা কি। এবং তার সঙ্গে কাকে জড়ো করলেন? দিল্লির মুখ্যমন্ত্রীকে। তার সঙ্গে আগে থেকে তার খাতির আছে, এটা আমি জানি। হ্যাঁ, এখন প্রস্তাব করে দিলেন যে কংগ্রেস দলের যিনি এখন সভাপতি, তিনি তো পেছনে বড় অংশের মানুষ, তাদের প্রতিনিধিত্ব করেন, তাকেই প্রধানমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করো। এই ভদ্রলোক পারলে তখন মাইক হাতে নিয়ে দাঁড়িয়ে যান, বলছেনটা কি? আগে জিতুন, তারপরে প্রধানমন্ত্রীর কথা ভাবুন, ভোটটা আগে করুন না। কে বলেছে আপনাকে এই সমস্ত কথা বলতে? এবং বাইরে তো আমি দেখলাম সবার ধারণা হচ্ছে এটা সবাই সমর্থন করেছে, সবাই বিরোধিতা করেছে। বলে এটা কি আলোচনা হচ্ছে? এটা তো আলোচনার বিষয় নেই, তো আগেই ঠিক হয়ে গেছে। ইলেকশন ফার্স্ট ইউ অ্যাচিভ ইউর মেজরিটি, দেন ইউ সিট টুগেদার অ্যান্ড ফাইনাল হু উইল বি দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। এখন এই আলোচনা, এগুলো তো মনে হচ্ছে ভেতর থেকে এই সুতা কাটার একটা চেষ্টা, ষড়যন্ত্র। কেউ কেউ বলতে শুরু করেছেন, অস্বীকার করা যাবে না। এই অনেক কিছু ঘটবে, কিন্তু মূল কথা কি, মাসেস চাইছে না বিজেপি, RSS, বিশ্ব হিন্দু পরিষদ। বলে এরকম পরিস্থিতিতে কিন্তু এই যে এর বিরুদ্ধে যে ঐক্য, এই ঐক্য গড়ে তোলার যে প্রবণতা, এটাকে সংহত করতে হবে আমাদের রাজ্য। এবং এই যে কাজটা, এই কাজের মধ্য দিয়ে আমরা চুনির প্রতি শ্রদ্ধা দেখাতে পারবো। আমাদের রাজ্যে এখন কি হচ্ছে, আগামী 25 তারিখ মিছিল হবে। কিসের মিছিল? RSS এর নির্দেশে বিশ্ব হিন্দু পরিষদের সাথে যোগাযোগ রেখেই সম্ভবত কি হচ্ছে, তারা 25 তারিখ মিছিল করবেন আগরতলায়। দাবিটা কি? ট্রাইবেল যারা ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়েছে তাদেরকে আর ট্রাইবেল বলা যাবে না, তারা কোনো রিজার্ভেশনের সুযোগ পাবে না। সংবিধানে তো এরকম নাই। সংবিধান তো ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন হয় না। এটা তার সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, এই ভিত্তিতে আইডেন্টিফাই করেছে। শিডিউল মিনস হোয়াট? এটা একটা তালিকার মধ্যে এই কমিউনিটিগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে তো কে কোন ধর্ম করে এই প্রশ্ন তো ছিল না। হঠাৎ করে এই প্রশ্নটা কেন আসছে? ভারতবর্ষের বাছাই করা কতগুলো জায়গা ট্রাইবেল অধ্যুষিত, ট্রাইবেল নন ট্রাইবেল মিশ্রিত গণতান্ত্রিক শক্তিকে বিকশিত করার চেষ্টা করছে। সেই জায়গায় এই স্লোগানগুলি নিয়ে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। 25 তারিখ কি? জেসাস খ্রিস্টের জন্মদিন।
আন্তর্জাতিক উৎসব এটা। যদিও খ্রিস্টানদের এখন আমাদের রাজ্যে সারা পৃথিবীতে যেটা দেখা যাচ্ছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, আনন্দ অবগাহন করেন। এই তারিখে কোথায় খ্রিস্টান ধর্মের অবলম্বী যারা, তারা নানা ধরনের সেবামূলক কাজ করে, অনুষ্ঠান করে, সাংস্কৃতিক অনুষ্ঠান করে, মানুষকে নানা বিষয় দিয়ে সাহায্য করার চেষ্টা করে। সেই দিন তোমরা আগরতলা থেকে মিছিল করবে, করে এই স্লোগান দেবে, এটা অর্থে প্রভোকেশন, এটা পরিকল্পিত, এটা বিভাজন তৈরি করা। ওই একটা নতুন তৈরি করা সংগঠন, যেমন আপনার গত এডিসি মিটিং থেকে, এডিসি ইলেকশন থেকে শুরু করে এই বিধানসভা নির্বাচনে দেখলেন এই বিজেপিকে সরকারে টিকে থাকতে কীভাবে সাহায্য করলো, বামপন্থীদের দিকে যাতে ট্রাইবেলদের ভোট না আসে। এটা করে যখন পারছে না, ভুল যখন বাঁধছে, তাদের র্যাঙ্ক অ্যান্ড ফাইলের মতো যখন মোহমুক্তি ঘটছে, তখন আরেক দিক থেকে ইন্টার ট্রাইবাল রাইভেলরি তৈরি করার চেষ্টা করছে। অর্থাৎ ট্রাইবেলদের মধ্যে যারা খ্রিস্টান, ট্রাইবেলদের মধ্যে যারা নন খ্রিস্টান, এদের মধ্যে বিরোধ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করো। এটাই তো লাইন বিজেপির, এটাই লাইন আরএসএসের, এটাই ফেসিবাদের দৃষ্টিভঙ্গি। এটা বুঝতে হবে। এই নতুন কায়দাতে তারা একদলীয় শাসন ভারতবর্ষের মধ্যে বুঝিয়ে রাখার চেষ্টা করছে। এটা মেনে নেওয়া যাবে না। এটা তো আমরা কয়েকজন মেনে নেওয়া যাবে না বললে হবে না, মানুষকে জড়ো করতে হবে। কাজে এই জড়ো করার কাজটা ত্রিপুরায় আমাদের করতে হবে, লাল ঝান্ডা কাঁধে নিয়ে। এরকম জায়গায় চুনি যদি বেঁচে ঘরেও থাকতেন, মিটিংয়ে নাও যেতেন, এই প্রশ্নে আমরা এখানে কিছু করতে চাই, আপনার কি পরামর্শ, এই পরামর্শটা সহায়ক হতো। তাকে আমরা হারিয়েছি। এখন তো চুল ছিললে চলবে না, চোখের জলে বুক ভাসালে চলবে না। ওটা মনে রেখে, যেটা আমি আগে বলেছি, আজকের পরিবর্তিত পরিস্থিতিতে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে দুটো সম্পৃক্ত আমাদের কাজের গতি অনেক বেশি বাড়াতে হবে। বিশেষ করে আমি জিরানা পার্টির নেতৃত্বকে এখানে লক্ষ্য করছি, রানীর বাজারের কমরেডরা এখানে এসেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, নিজের পায়ে দাঁড়ান, নিজের কমরের শক্তি বাড়াবার চেষ্টা করুন। কি হচ্ছে, কি দেখা যাচ্ছে, একটা অংশ ওখানে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করে না, আগরতলায় করে। এই মিটিংটা রানীর বাজার করতে বলে খুব ভালো হতো, কিন্তু করলে আপনারা যারা এসছেন তার 4 ভাগের 1 ভাগও সেখানে যেতেন না। সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তারা আসছেন, পত্রিকা কিনছেন, পয়সা দিচ্ছেন, পার্টিকে চাঁদা দিচ্ছেন, প্রকাশ্যে আসতে পারছেন না। আর একটা অংশ কি বলছেন, একটু অপেক্ষা করুন, একটু দেখি না। প্রথম করলেন 23-এর নির্বাচন দেখবেন, তো হলো না। এখন বলছে 24-এর নির্বাচন, এটাও যখন হবে না, তারপর কি বলবেন, সমাজতন্ত্র দেখবেন নাকি? এটা সুবিধাবাদী, এরা গাছের টক খাবে, তলার টক উড়াবে। এরা বামফ্রন্ট সরকার থাকার সময় যেমন সুযোগ নিয়েছে, এখন সুযোগ সন্ধানের দৃষ্টি নিয়ে শাসন ক্ষমতায় যারা আছেন তাদের সঙ্গে কোনো না কোনোভাবে যোগাযোগ রক্ষা করে আর কি সুযোগ নেওয়া যায়। আবার পার্টির সঙ্গে যোগাযোগ রাখছে, মাঝে মধ্যে চাঁদা টাদা দিচ্ছেন, মেম্বারশিপে রিনিউ করছেন, লেবির টাকা এদিক সেদিক করে সবটা হিসাব না দিয়েও কিছু দেন, একটু ছুঁয়ে রাখি, যদি কোনো কারণে আবার সরকার চলে আসে তখন আমাদের যাতে ছুঁড়ে ফেলতে না পারে। এদেরকে ছাড়ুন তো, কত এদের পেছনে ছুটবেন, সময় কেন নষ্ট করছেন? এটা করবেন না, পরিষ্কার বলছি। যারা করছেন সাহস নিয়ে, ঠিক আছে, ওখানে মিছিল করতে পারছে না, অফিসটা খুলতে পারছে না, এখানে এসে তো করছে, যোগাযোগ রাখছে তো, কী করতে হবে বলুন তো, কী করতে পারি বলুন তো। এদেরকে নিয়ে নতুনদের আনার চেষ্টা করুন। তাদের সঙ্গে আমাদের খারাপ ব্যবহার করার দরকার নেই। কেন তাদের পেছনে ঘুরে আপনি সময় নষ্ট করবেন? আর কত করলেন তো 6 বছর। এটাও বুঝতে হবে, এই সমস্ত ভাবনা নিয়ে কাজে এগোতে হবে। সময় কিন্তু বেশি হাতে নাই, এখন গা ঝাড়া দিয়ে নামতে হবে। পরিস্থিতি 18-এর পর যা ছিল 23-এর পর তা নাই, দেশের অবস্থাও সেই জায়গা নেই। কালকের মিটিং তো একটা ইঙ্গিত, এটা মাথায় রাখতে হবে। এর মধ্য দিয়ে চুনির প্রতি আমরা আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধা, ভালোবাসা, নিদর্শন আমরা স্থাপন করার চেষ্টা করব। এই কথাগুলো বলে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।